প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকে আমার এই অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে বা আমার অনলাইন ক্লাস যারা দেখছো, ফলো করছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আছি মাহমুদুল হক, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার। আমাদের আজকের ক্লাসটা মূলত আসলে ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্টের জন্যই। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা এখন খুব একটা দুর্যোগের মধ্যে আছি। করোনা ভাইরাস নামক এক মহামারীর মধ্যে আমরা দিনাতিপাত করছি। তো তোমরা নিয়মিত ক্লাস কার্যক্রম থেকে বিরত আছো। আমি বিশ্বাস করি তোমরা পরিবারে সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। বাড়িতে থাকো, আমরা সবাই মিলে এই করোনাকে নিঃসন্দেহে জয় করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পর্বের ক্লাসের দিকে যাই। আমি আমার মূল পর্বটা শুরু করতে চাই। শিক্ষার্থী, আমার পরিচয়। আমাদের আজকের ক্লাসটা মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্টের জন্য। এই শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের সিলেবাসের পঞ্চম অধ্যায় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, যেটাকে আমরা ব্যবসায় পরিচিতি বলেই মূলত সবাই জানি, সেই ব্যবসায় পরিচিতি বিষয়ের পঞ্চম অধ্যায়, যেটাকে আমরা যৌথ মূলধনী ব্যবসা বলি, সেই যৌথ মূলধনী ব্যবসা নিয়ে আমরা রীতিমতো আলোচনা করব, যেটাকে আমরা অনেকে কোম্পানি সংগঠন হিসেবে চিনে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে যৌথ মূলধনী কারবার বা কোম্পানি যে বিষয়টার কথা আমরা বলতে চাচ্ছি, এটা আমাদের জন্য নতুন কোনো বিষয় নয়। আমরা নবম দশম শ্রেণীতে থাকাকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন সম্পর্কে জেনেছি। এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার, সমাবেশ সমিতি, রাষ্ট্রীয় কারবার সহ আরও বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন সম্পর্কে আমাদের ইতিমধ্যে ধারণা হয়ে গেছে। আমরা এই একাদশ দ্বাদশ শ্রেণীর এই সময়ে আমরা মূলত একটু বিস্তারিত বা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে কিন্তু আমরা রীতিমতো জানবো। তো তোমরা যারা বাড়িতে অবস্থান করছো, তোমরা পড়ালেখার সুযোগ থেকে আপাতত বঞ্চিত হচ্ছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো, আসলে এই অধ্যায়টা বেশ বড়সড় একটা অধ্যায়। আমাদেরকে যেটুকু সময় প্রোভাইড করা আছে এর মধ্যে পুরো অধ্যায় নিয়ে আলোচনা করা কঠিন একটা বিষয়। তারপরেও চেষ্টা থাকবে যেটুকু বিষয় আলোচনা করা যায়। তোমাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে খুব মন দিয়ে কিন্তু ক্লাস ফলো করতে হবে। আমার বিশ্বাস, আমার আজকের এই ক্লাস থেকে তোমরা যে কনসেপ্ট পাবা, যেটা তোমাদের পরবর্তী পরীক্ষা সহ বা পরবর্তী জীবনে খুব ভালোভাবে কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, একটু ফলো করি। বিষয় এবং বিষয়বস্তু ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র, যেটা ব্যবসা পরিচিতি নামে পরিচিত। একটু আগে বলেছি আমরা যৌথ মূলধনী ব্যবসা নিয়ে কথা বলবো। চলো, আমরা আজকে আসলে আলোচনাতে যাওয়ার আগে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টুকু আমাদের নিঃসন্দেহে জানা প্রয়োজন রয়েছে, যেটাকে আমরা আসলে একটা নির্দিষ্ট অধ্যায় বা নির্দিষ্ট পাঠ শেষে একজন স্টুডেন্ট কি শিখবে, যেটাকে আমরা আমাদের এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আদলে আমরা বলে থাকি শিখন ফল। অর্থাৎ এই পাঠ, এই আলোচনা বা এই ক্লাস শেষে আমি কি শিখবো বা কি জানবো বা আমি কি জানতে যাচ্ছি, এই বিষয়টুকু। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল পর্বে যাওয়ার আগে আবারও বলতে হয় যে আমরা আসলে সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা করি। এই সৃজনশীল পদ্ধতিতে, প্রশ্ন পদ্ধতিতে এখানে আসলে শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, সে গতানুগতিক, কাকে বলে, উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা বা এইভাবে এখানে আসলে লেখার খুব বেশি সুযোগ নাই। আমাদের প্রতিটি বিষয় খুব সুস্পষ্টভাবে জানতে হবে, বুঝতে হবে, ব্যাখ্যা করতে পারতে হবে, কারণ আমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু রীতিমতো এরকম। তো আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করবো আমি আগে বলে যাচ্ছি। শুরুতে যেহেতু আমাদের বিষয়ের নাম যৌথ মূলধনী কারবার, যেটাকে আমরা কোম্পানি বলি,
আমরা যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি কাকে বলে আমরা আজকের আলোচনা শেষে তা জানতে পারবো। আরও যে বিষয়গুলো জানতে পারবো আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, তোমরা একটু ফলো করো। আমরা কোম্পানি সংগঠনের ধারণাটুকু ব্যাখ্যা করতে পারবো। দেন আমরা কোম্পানি সংগঠনের কী কী বৈশিষ্ট্য, আসলে যেহেতু আমাদের অনেকগুলো ব্যবসা সংগঠন আছে, এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার বা আরও ব্যবসা সংগঠন রয়েছে। আসলে একটা সংগঠনকে অন্য সংগঠন থেকে আলাদা করা যায় এর প্রপার্টিস বা যেটা আমরা তার বলি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। অতএব এই বৈশিষ্ট্যগুলো না জানলেই আমরা কোম্পানিকে কিন্তু যথাযথভাবে কি শনাক্ত করতে পারবো না। এরপর আছে কোম্পানি সঙ্গত কারণে কেন এত প্রতিষ্ঠান থাকতে, এক মালিকানা কারবার, অংশীদারি কারবার থাকতে কেন আবার কোম্পানি সংগঠনের যাত্রা শুরু হইতে হলো, সেই বিষয়টুকু আমরা কোম্পানির গুরুত্ব পাঠ থেকে জানবো। কোম্পানি সংগঠনের সঙ্গত কারণে যখন কোম্পানি নিয়ে আলোচনা আসবে, কোম্পানির প্রকারভেদ নিয়ে কিন্তু আমাদেরকে একটু কথা বলতে হবে যথারীতি। আমরা অধিকাংশের ক্ষেত্রে সকলে জানি কোম্পানি বলতে আমরা দুই ধরনের কোম্পানির কথা অলমোস্ট বলে থাকি। একটাকে বলি আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটাকে বলি আমরা পাবলিক লিমিটেড কোম্পানি। কিন্তু এই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির বাইরেও কিন্তু আরও অনেকগুলো কোম্পানি রীতিমতো রয়ে গেছে। সেই কোম্পানিগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত বা বিভিন্ন ধরনগুলো সবগুলো সম্পর্কে একটা মৌলিক ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। কারণ আমাদের যে প্রশ্ন পদ্ধতি, আমাদের 1 নম্বরের 2 নম্বরের যে বা 3 নম্বরের বা 4 নম্বর যে প্রশ্নগুলো, প্রতিটা ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ক্লাসিফিকেশন আমাদের পরীক্ষায় আমাদের খুব ভালোভাবেই কাজে লাগে। অতএব আমাদের পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট হিসেবে এই যে কোম্পানির যে ক্লাসিফিকেশন, যে বিভিন্ন যে টাইপসগুলো যেগুলো আমরা আলোচনায় নিয়ে আসবো, তখন আমি আসলে বিস্তারিত বলবো। এগুলো একটু ভালোভাবে জানা প্রয়োজন। সবগুলো টাইপ সম্পর্কে ভালোভাবে জানলে বা যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা বারবার রিপিট হয়, সেই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট, নির্ভুল এবং মৌলিক ধারণা এক্সাম্পল সহ যদি আমরা শিখে নিতে পারি, আমি বিশ্বাস করি আমরা পরীক্ষায় খুব ভালো করতে সক্ষম হব। আমাদের আরও শিক্ষণ ফলের মধ্যে রয়ে গেছে এই যে একটু আগে যেটা বললাম, আসলে কোম্পানির কথা বলতে গেলে সবার আগে আসে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। তো আমরা মূলত এই দুটি বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো। পাশাপাশি কিন্তু আসলে দুইটার মধ্যে কী মৌলিক পার্থক্য বা কীভাবে পরীক্ষায় যখন সৃজনশীল প্রশ্ন আসে তখন আমরা কীভাবে আইডেন্টিফাই করবো কোনটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোনটা পাবলিক লিমিটেড কোম্পানি। পরীক্ষা প্রায় বলা হয় যে উদ্দীপকে উল্লিখিত যে তোমার কোম্পানির কথা বলা হয়েছে এটা বা কিসের ভিত্তিতে, যা দায়ের ভিত্তিতে এটা কোন ধরনের কোম্পানি বা এটা আইডেন্টিফাই করে এটা কি প্রাইভেট নাকি পাবলিক, এটা কিন্তু বিভিন্ন প্রপার্টিসগুলো দিয়ে কিন্তু আমরা কী করতে আলাদা করতে পারবো বা প্রত্যেকটা কোম্পানির সম্পর্কে আলাদাভাবে জেনে, প্রাইভেট লিমিটেড কোম্পানির সম্পর্কে পাবলিক লিমিটেড কোম্পানির সম্পর্কে আলাদাভাবে জেনে দেন আমরা কিন্তু কী করতে পারবো, পরীক্ষায় সঠিক উত্তরে আমরা যেতে পারবো। কারণ আমাদের যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, এখানে আসলে ভুল আনসার কোনো সুযোগই নেই। কারণ আমি একটা 3 নম্বর বা 4 নম্বর একটা প্রশ্ন আমি যদি ভুল আনসার দিই, তাহলে দেখা যাবে এটা হওয়ার কথা ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি পরীক্ষা বলে বসলাম এটা পাবলিক লিমিটেড কোম্পানি। ফলশ্রুতিতে দেখা যাবে আমি কিন্তু পাবো একটা 4 নম্বর প্রশ্ন, আমি 0 মার্কসই পাবো, একটা মার্কসও পাবো না। কারণ আমার কিন্তু কি শুরুতে জ্ঞানে যদি ভুল হয়ে যায়, তাহলে আমার পরবর্তী পর্যায়গুলো সঙ্গত কারণে যে এক্সপ্লেনেশন, যে এক্সাম্পল সবগুলো কিন্তু কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। সেই জন্য প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির সম্পর্কে আমাদের খুব সুস্পষ্টভাবে জ্ঞান রাখতে হবে বা আমরা আরও ভালোভাবে বলার চেষ্টা করব। তোমাদের সুবিধাতে আমি অলমোস্ট বিষয়গুলি কিন্তু আমার এই প্রেজেন্টেশনে কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছি। তোমরা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে এবং একই সাথে স্লাইডে যে প্রেজেন্টেশন, স্লাইডে আমি অলমোস্ট তথ্যগুলো খুব সুন্দরভাবে তুলে আনার চেষ্টা করেছি। আশা করি সেটা তোমাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এই শিক্ষার্থীরা এই যে কোম্পানির সঙ্গত কারণে আমরা একটু আগে গুরুত্বের কথা বলেছি, সেখানে আমরা সুবিধা এবং অন্য কোম্পানির পাশাপাশি কী কী সীমাবদ্ধ উইকনেস আছে সেটা আমরা জানবো। কোম্পানি গঠন প্রক্রিয়া, আসলে একটা কোম্পানি কী কী পদ্ধতি অবলম্বন করে গঠন করতে হয় সেটা আমরা জানবো। তোমরা হয়তো 9ম 10ম শ্রেণীতে জেনেছো বা ইতিমধ্যে হয়তো তোমাদের ক্লাসের মাধ্যমে তোমরা জেনে থাকতে পারো 4টা স্টেপ ফলো করতে হয়: উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রস্তুতকরণ, নিবন্ধন এবং কার্যারম্ভনের অনুমতিপত্র। এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এই কোম্পানির গঠন প্রক্রিয়া যে প্রশ্নটা রয়েছে বা যে আলোচনা আসবে সেখানে কিন্তু আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আমাদের পরবর্তী শিক্ষণ হলো পরিমেল বন্ধ এবং পরিমেল বন্ধের ধারণা ও বিষয়বস্তু এবং গুরুত্ব বর্ণনা করা। আসলে আমরা যেটাকে বলি পরিমেল বন্ধ বলি, আমরা স্মারকলিপি বলি, ঠিক আছে, পরিমেল বন্ধ বলি বা আমরা সংঘ স্মারকে যেটাকে বলি, সেই স্মারকলিপি যেটা কোম্পানি কিন্তু অত্যন্ত কি গুরুত্বপূর্ণ একটা রীতিমতো কি দলিল, যেটাকে আমরা রীতিমতো বলে থাকি আর কি। তো সেই স্মারকলিপি সম্পর্কে আমরা জানবো, যেটাকে কোম্পানির মূল দলিল, কোম্পানির প্রধান দলিল, কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট বলা হয়, যেটাকে কোম্পানির ইভেন কি সংবিধানও রীতিমতো বলা হয়। সেই সংক্রান্ত আলোচনা আমরা আজকে নিয়ে আসার চেষ্টা করব। এরপর আসতেছে পরিমেল নিয়মাবলীর ধারণা ও বিষয়বস্তু, যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, যেখানে কোম্পানির পরিচালনা সংক্রান্ত বিভিন্ন
বিষয়, একটা কোম্পানি কীভাবে চলবে, তার দৈনন্দিন কার্যক্রম কীভাবে চলবে, কারা পরিচালক হবে, তার শেয়ার সংখ্যা কী হবে না হবে, এবং এভরিথিং কোম্পানির সংক্রান্ত বা তার যে বিভিন্ন সভা আহ্বান এবং এগুলোর প্রক্রিয়া সবগুলি কিন্তু রীতিমতো আমরা এই পর্বে একটু মৌলিক ধারণা দিয়ে বা আলোচনা করার চেষ্টা করবো বা বুঝিয়ে বলার চেষ্টা করবো। দুইটার মধ্যে কি মৌলিক পার্থক্য, সঙ্গত কারণে দুইটার সংজ্ঞা এবং দুইটার মধ্যকার যে বৈশিষ্ট্য বা সেই বিষয়গুলো যদি আমরা একটু ফলো করি, আমরা পার্থক্যগুলো নিজেরাই কিন্তু যথাযথভাবে আইডেন্টিফাই করতে সক্ষম হব। বিবরণপত্র ও বিবরণপত্র বিষয়বস্তু বর্ণনা করা একটা বিষয় এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির কথা একটু আগে আমাদের শিক্ষণ ফলের আলোচনাতে গিয়েই একটু করে আলোচনা নিয়ে এসেছিলাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু আমরা জানি তোমার জনগণের কাছ থেকে বা জানি অথবা জানবো সামনের আলোচনাতে, জনগণের কাছ থেকে কিন্তু তারা কি তোমার শেয়ার ইস্যু করার মাধ্যমে তারা মূলধন সংগ্রহ করতে পারে না। বাট পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু কী করতে পারে, জনগণের নিকেও শেয়ার ইস্যু করতে পারে, ঋণপত্র ইস্যু করতে পারে এবং কী করতে পারে, তারা মূলধন সংগ্রহ করতে পারে। সেই ক্ষেত্রে তাদের কোম্পানির কী অবস্থা বা একটা কোম্পানি সাধারণ প্রতিষ্ঠানে শেয়ার মার্কেটে তারা শেয়ার বা সিকিউরিটিজ এখন যদি বিক্রি করতে যায়, সেই ক্ষেত্রে জনগণকে অবহিত করার জন্য তারা এক ধরনের দলিল বা একটা কি প্রচারপত্র তারা বিলি করে, যেটাকে বলা হয় বিবরণপত্র। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, এটা নিয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। আর একটা বিষয় রয়ে গেছে আসলে বিবরণপত্রের বিকল্প বিবৃতি। বিবরণপত্রের বিকল্প বিবৃতি, এখানে আসলে নামের আগে আছে বিবরণপত্র, এটাই বিকল্প বলা হচ্ছে। আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি যখন নিজেদের মূলধন পরিচালকদের মধ্য থেকে ম্যানেজ করতে পারে, তারা যদি জনগণের কাছে এই শেয়ার ইস্যু করে যদি তাদেরকে মূলধন সংগ্রহ করতে না হয়, সেই ক্ষেত্রে তারা বিবরণপত্রের পরিবর্তে বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলতে একটা বিষয় আছে, যেটা অলমোস্ট বিবরণপত্রের অনুরূপ একটা কপি, যেটা কোম্পানি আইনে কিন্তু রেডি করে দেওয়া আছে, সেটাকে তারা গ্রহণ করতে পারে এবং সেটা যথাযথভাবে পূরণ করে তারা কিন্তু নিবন্ধকের কাছে তারা সাবমিট করতে পারে। যদি এই বিবরণপত্রের বিকল্প বিবৃতিটুকু মূলত তখনই আসবে যখন কোম্পানির কি জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য আলাদা করে বিবরণপত্র ইস্যু করার প্রয়োজন পড়বে না। ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা বলতে একটা বিষয় আমরা রীতিমতো পেয়েছি, সেটা নিয়ে আমরা আলোচনা রীতিমতো নিয়ে আসবো। যে যারা কোম্পানির ক্ষেত্রে বেসিক্যালি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি, তারা যখন কী করতে চায়, তাদের কার্যক্রম আরম্ভ করার আগে তাদেরকে যে পূর্ব স্মারকলিপি বা পরিমাণ নিবন্ধনের ঘোষণা অনুযায়ী তারা কী পরিমাণ মূলধন সরবরাহ করবে, যারা কোম্পানির প্রবর্তক বা আমরা প্রমোটর বলি, বা যারা কোম্পানির উদ্যোক্তা বা যারা পরিচালক লেভেলে থাকে, তারা একটা নির্দিষ্ট পরিমাণ তোমার শেয়ার সংগ্রহ করার একটা ঘোষণা তাদের রীতিমতো থাকে। তো এই মূলধনটাকে কমপক্ষে কী পরিমাণ মূলধন তারা সংগ্রহ করবে সেই বিষয়টাকে আগে থেকে বলা থাকে। কোম্পানি কিন্তু গঠনের প্রাথমিক পর্যায়ে যে কোম্পানির পরিচালনা সংক্রান্ত প্রয়োজন বিষয়গুলো ম্যানেজ করার জন্য, তাদের দৈনন্দিন কার্যক্রমে প্রয়োজন খরচ ম্যানেজ করার জন্য কিন্তু এই তোমার ন্যূনতম চাঁদা বা মূলধনগুলো সংগ্রহ করতে হবে। বিস্তারিত আমরা আমাদের মূল আলোচনায় নিয়ে আসবো সামনে। কোম্পানি নিবন্ধনপত্র, কার্যারম্ভ অনুমতিপত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যেটা বলতে চাই, এই যে নিবন্ধনপত্র, কার্যারম্ভ অনুমতিপত্র, আমরা একটু আগে যেটা বলেছিলাম, কোম্পানি গঠন করতে গেলে 4টা ধাপ অবলম্বন করতে হয়। সেই 4টা ধাপের মধ্যে তোমার উদ্যোগ গ্রহণের পর্যায়ে রয়েছে, দলিলপত্র প্রস্তুতকরণের তোমার পর্যায়ে রয়ে গেছে। এই যে নিবন্ধনপত্র একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানিকে তাদের প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত শেষে কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য নিবন্ধকের নিকট প্রয়োজনীয় কাগজপত্র সহ নিবন্ধন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হয়, যেটাকে আমরা বলি কি নিবন্ধন পত্র বা কোম্পানিকে জন্ম সনদ, যেটাকে আমরা রীতিমতো বলে থাকি। আরেকটা বিষয়টাতে একটু আগে আমরা একটু আলোচনায় সম্মতি নিয়ে এসেছিলাম, কার্যারম্ভের অনুমতিপত্র। আমরা নিশ্চয় জানি অথবা নবম দশম শ্রেণীতে পড়ে থাকতে পারি অথবা আজকে জানবো, সেটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর বা জন্ম সনদ পাওয়ার পরও কাজ শুরু করতে পারলেও কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু নিবন্ধনপত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারে না। তাদেরকে কিন্তু কী করতে হবে, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। তার মধ্যেই তাদেরকে সেই ন্যূনতম চাঁদা বা মূলধন সংগ্রহ করতে হয়। তার পাশাপাশি তাদের যোগ্যতা সূচক যে শেয়ার ক্রয় করার যে বিধান থাকে, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে কী করতে হয়, রীতিমতো নিশ্চিত করতে হয়। এই সংক্রান্ত আলোচনা আমাদের আজকের মূল বিষয়ের মধ্যে থাকবে। কোম্পানির পরিচালনা পর্ষদ এবং পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার সংক্রান্ত কিছু বিষয়। পরিচালক আমরা নিজেরা জানি যে কোম্পানির শেয়ার হোল্ডারদের ভোটে তোমার কোম্পানি পরিচালনার দায়িত্বে যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ নির্বাচিত হয়, তাদেরকে আমরা বলে থাকি কোম্পানির পরিচালক বা ডাইরেক্টর। আর একটা কোম্পানিতে সঙ্গত কারণে অনেক ডাইরেক্টর থাকে বা পরিচালক থাকে, সেই পরিচালকদের সমষ্টিকে বলা হয় বোর্ড অফ ডিরেক্টর বা পরিচালনা পর্ষদ হিসেবে বলা হয়।
আর পাশাপাশি থাকতেছে আমাদের পরিচালক যোগ্যতা সুযোগ শেয়ার। যারা পরিচালক হবে যে কেউ কিন্তু কোম্পানির পরিচালক হতে পারে না। কোম্পানির পরিমাণ নিয়মাবলীর ঘোষণা বা বিধান অনুযায়ী একজন ব্যক্তিকে কোম্পানির পরিচালক হতে গেলে তার কিছু কি ন্যূনতম একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার তাদেরকে ক্রয় করতে হয়। তাহলে এই সংক্রান্ত তাহলে একজন ব্যক্তিকে কোম্পানির পরিচালক হতে গেলে কমপক্ষে যে পরিমাণ শেয়ার সংগ্রহ করতে হয় সেটাকে কিন্তু বলা হচ্ছে তোমার পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার। পরিচালকদের কি শেয়ার? যোগ্যতা সূচক শেয়ার। এই সংক্রান্ত আমরা আরো একটু বিস্তারিত তথ্য আমরা আমাদের স্লাইড প্রেজেন্টেশন নিয়ে আসার চেষ্টা করবো। আমি প্রাথমিক পর্যায়ে তোমাদেরকে ধারণা দিয়ে দেবো। যাক, এতক্ষণ ছিল আমাদের মূল পর্বের বিষয় বলা যায় আমরা আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বা আমাদের আজকের আলোচনা শেষে আমরা যা শিখবো বা যে বিষয়গুলো আমি আলোচনা করবো সেটা নিয়ে এতক্ষণ আমি কথা বলার চেষ্টা করেছি, যেটাগুলো বলা হয় আমাদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ভাষায় শিকনফল। একজন স্টুডেন্টকে শিকনফল সম্পর্কে জানতে হয়। আমি একদম সংক্ষেপে কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে প্রাথমিকভাবে একটু জানানোর চেষ্টা করেছি আমরা কি নিয়ে কাজ করবো রীতিমতো। তো এবার আমরা মূল পর্বের কাজ শুরু করি একদম ধারাবাহিকভাবে। তোমরা খুব ভালোভাবে আমার কথাগুলো শোনার পাশাপাশি আমরা মূল আলোচনা, এতক্ষণ ছিল আমাদের শিকনফল নিয়ে কথাবার্তা ছিল, এখন আমরা মূল আলোচনা দিকে যেতে চাই। আসলে আমরা কি শিখতে যাচ্ছি? আমরা এই যে আমাদের আজকে আলোচনা বিষয় যেটা যৌথ মূলধনী ব্যবসায় আমাদের অধ্যায়টার নাম ছিল, কিন্তু সেটাকে আমরা সহজেই বলি কোম্পানি। তাহলে আমাদের একটু জানা দরকার কোম্পানি বলতে আমরা কি বুঝি। আমি একটু চেষ্টা করেছি একেবারে সহজ কথায় বা সাধারণ ব্যক্তির কোম্পানি বলতে কি বুঝি সেটা দিয়ে দেন আমি অ্যাডভান্স লেভেলে গিয়ে কথা বলার চেষ্টা করবো। যে সাধারণত স্লাইডটা যদি একটু ফলো করো আমার কথার পাশাপাশি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। কারণ শুধুমাত্র লেকচার মুখের কথা সবসময় মনে থাকে না, পাশাপাশি লেখাগুলো দেখলে তোমাদের বারবার যদি লেখাগুলো তুমি ফলো করো তোমার কাছে সুস্পষ্ট হবে। এটা সবাই জানে, একটি দেশে বিদ্যমান কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে, আমি কোম্পানিকে একটা প্রতিষ্ঠান বলার চেষ্টা করেছি। আর এই প্রতিষ্ঠানটা যখন কি হবে দেশে বিদ্যমান কোম্পানি আইনের অধীনে যখন গঠিত হবে তাকে বলা হয় কি কোম্পানি বলে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইনটা হচ্ছে 1994 সালের আইন, ঠিক আছে? এই যে সাধারণত বললাম, কিন্তু এইটুকু বলে যে কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হলেই কি এটা কোম্পানি হয়ে যাবে? আমার কি আর কিছু জানা নাই? এইটুকু থেকে আসলে একজন ব্যক্তি সুস্পষ্ট ধারণা পেয়েছে বলে এটা মনে হয় না। আর একটু বেশি জানার জন্য আমরা আগানোর চেষ্টা করেছি। তবে কোম্পানি, যেটা একটু আগে বলতেছিলাম, কোম্পানি সম্পর্কে জানার জন্য এই আলোচনাটি কিন্তু বা ইতিপূর্বে যে ডেফিনিশনটা দেওয়ার চেষ্টা করেছি তা যথেষ্ট ছিল না। তাহলে আমাদের খেয়াল করতে হবে কোম্পানি জিনিসটা কি। এটা সবার, তোমাদের প্রত্যেকের হয়তো বা কি এটা প্রশ্ন আছে যে এটি কি জিনিস। এই যে একটা চিন্তা শুরু হয়ে গেছে, একটু চিন্তা করো। প্রকৃতপক্ষে যে কোম্পানি হচ্ছে আইন দ্বারা গঠিত, আমরা যেটা বলবো আইনের অধীনে গঠিত ও পরিচালিত। এখানে কয়েকটা শব্দ আছে: কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, সীমিত দায় বিশিষ্ট, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। তিনটা শব্দ আমি একটু আলাদা কালার দিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি। কৃত্রিম ব্যক্তি সত্তা, সীমিত দায় এবং চিরন্তন অস্তিত্ব সম্পন্ন বৃহদায়তন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, এগুলো তুলনামূলকভাবে ছোট। তাদের মালিকানার কারণে তাদের কিন্তু কি বলা যেতে পারে ব্যক্তি সীমাবদ্ধতার কারণে কিন্তু ছোট প্রতিষ্ঠান। কিন্তু কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী কারবার বা ব্যবসা এটা আসলে একটু বৃহদায়তন প্রতিষ্ঠান রীতিমতো বলা হয়। আমি এখানে খুব গুরুত্বপূর্ণ কোম্পানি সম্পর্কে বলতে গেলে যে বিষয়টুকু না বলে নয় সেটা হচ্ছে যেমন কোম্পানির এর বলা হয় একটা কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন প্রতিষ্ঠান। কৃত্রিম ব্যক্তি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কোম্পানি কিন্তু আসলে কোনো ব্যক্তি নয়, তারপরে কিন্তু সে একটা প্রতিষ্ঠান হওয়ার পরে কিন্তু সে কৃত্রিম ব্যক্তি নিয়ে কি তোমার অধিকার ও মর্যাদা ভোগ করে। সে অন্যের বিরুদ্ধে কিন্তু কি করতে পারে, তোমার মামলা মোকদ্দমা করতে পারে, অন্যের সাথে চুক্তি করতে পারে বা অধিকার আদায়ের জন্য কি করতে পারে, চেষ্টা করতে পারে। নিজ নামে কিন্তু সে নিজস্ব নাম এবং চিহ্ন ব্যবহার করে কিন্তু পরিচালিত হয়। ব্যক্তি নয়, তারপরে কিন্তু সে নিজের নামে পরিচালিত হয়। নিজস্ব কী করতে পারে, অন্যের সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারে বা অন্যের কাছ থেকে চুক্তিগত কোনো অধিকার আদায়ের জন্য কিন্তু সে কী করতে পারে, মামলা আদায় করতে পারে বা পাওনাদার বিপক্ষে পাওনাদারের জন্য মামলা করতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন প্রতিষ্ঠান। আর একটা বিষয় আছে, আসলে আমরা কোম্পানির যে প্রকারভেদ, কোম্পানির প্রকারভেদে গেলে কিন্তু আমরা অনেকগুলো প্রকারভেদ পাবো। তার মধ্যে এক ধরনের কোম্পানি আছে যেটাকে বলা হয় সীমাবদ্ধ দায়সম্পন্ন প্রতিষ্ঠান বা সসীম দায়সম্পন্ন প্রতিষ্ঠান। আমাদের দেশে কিন্তু বাংলাদেশে কিন্তু মূলত সীমিত দায়সম্পন্ন প্রতিষ্ঠান আছে, যেগুলোকে বলা হয় সীমিত দায়। বলতে এখানে কিন্তু একজন শেয়ার হোল্ডার যে পরিমাণ শেয়ার ক্রয় করবে সেই পরিমাণ দায় তাকে বহন করতে হবে। যে একজন ব্যক্তি প্রতিটা 100 টাকা ধরে যদি 10টা শেয়ার ক্রয় করে তাহলে তার কাছে শেয়ার থাকবে 100 গুণ 10 সমান 1000 টাকার শেয়ার।
তাহলে এই ব্যক্তিটা যে 1,000 টাকা শেয়ার করে করলো তাকে সর্বোচ্চ 1,000 টাকা দায় বহন করতে হবে, তার বেশি দায় বহন করতে হবে না। এই জন্য এই কোম্পানির ক্ষেত্রে বেসিক্যালি আমাদের দেশের প্রেক্ষাপটে বলা যায়, যেটা আমাদের দেশের অলমোস্ট কোম্পানিগুলি কিন্তু সীমিত দায়সম্পন্ন কোম্পানি, বা ওইটুকু যে একটু আগে যেটা বললাম যে যতটুকু যে পরিমাণ মূল্যের তার কাছে শেয়ার থাকবে সেই পরিমাণ দায় তাকে বহন করতে হবে, তার অতিরিক্ত দায় তাকে বহন করতে হবে না। যেখানে এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাদেরকে কিন্তু কী করতে হয়, মানে কোনো লস হলে বা একটা প্রতিকূল অবস্থার সৃষ্টি হলে যা পাওনা সেটা কিন্তু তার জায়গা সম্পত্তি বিক্রি করে হলে তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হয়, কিন্তু কোম্পানির কাছে কিন্তু এই উইকনেসটুকু নাই। এটা হচ্ছে তার একটা বড় একটা স্ট্রেংথ। চিরন্তন অস্তিত্ব বলতে একটা আলাদা একটা বিষয় আমি এখানে নিয়ে এসেছি। চিরন্তন অস্তিত্ব বলতে যেটা যে অস্তিত্ব সহজে বিলুপ্ত হয় না। কোম্পানির সংগঠন আমরা ইতিমধ্যে জেনেছি, কোম্পানি হচ্ছে একটা আইনসৃষ্ট প্রতিষ্ঠান, আইনের অধীনে এটা গঠিত হয়, পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়। এটা গঠন করতে গেলে কিন্তু অনেক আনুষ্ঠানিকতা পালন করতে হয়। একইভাবে অন্য প্রতিষ্ঠানের মধ্যে এটা সহজে কিন্তু বিলুপ্ত হয় না। এক মালিকানা কারবার ওয়ানিচারি কিন্তু বন্ধ করে দিতে পারে, অংশীদারি কারবার তারা কিন্তু যে বিলুপ্তির যে বিধান থাকে সেই বিধান মেনটেন করে কিন্তু তারা যদি নিজেরা একমত হতে না পারে তারা চাইলে বন্ধ করে দিতে পারে। বাট কোম্পানির কিন্তু সকল সদস্যের যদি কী হয়, মৃত্যুবরণ করে বা সকল শেয়ার হোল্ডার মৃত্যুবরণ করলেও আইনের বিধিবিধান মেনে কিন্তু কী হবে, এই কোম্পানিটি কিন্তু বিলুপ্ত হবে। কিন্তু ব্যক্তিরা সবাই মারা গেলে কিন্তু এই কোম্পানিটি বিলুপ্ত হবে না, তাকে আইনের যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা মেনটেন করে কিন্তু কী করতে হয়, বিলুপ্ত করতে হয়। যার কারণে এটাকে বলা হয় চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান। এটা তার একটা বড় সুবিধা, যার কারণে কিন্তু এত ব্যবসা সংগঠন থাকবে, এই সংগঠনটা রীতিমতো জন্ম। তো আমি তোমাদের বোঝার জন্য বা জানার জন্য অতিরিক্ত কিছু তথ্য দিয়েছি, যে তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশে কোম্পানি আইনটি কিন্তু 1994 সালের কোম্পানি আইন। আমাদের দেশের বর্তমানে যে কোম্পানিগুলো গঠিত হচ্ছে সেগুলো 1994 সালের কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে। একটু আগে আমি অলরেডি আলোচনায় নিয়ে এসেছি বা আলোচনা করে ফেলেছি যে আমাদের সংজ্ঞায় আমি 3টে গুরুত্বপূর্ণ ক্লুয়ের কথা বলার চেষ্টা করেছি, বা মৌলিক বিষয় বলতে আমি একটা বিষয় বলতে চেয়েছি, কৃত্রিম ব্যক্তিসত্তা। এটার সময় আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমাদের সৃজনশীল প্রশ্ন আসে বা এমনি যে পরীক্ষায় যে প্রশ্ন আসে সেখানে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়, সীমিত দায় বলতে কী বোঝায়, চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝায়, সেই সংক্রান্ত বিষয়গুলো জানতে চাওয়া হয়। আমি ইতিমধ্যে প্রাথমিকভাবে আলোচনা করেছি, আমরা আরও একটু বিস্তারিত জানবো যে আমরা এই যে 3টা তত্ত্ব এটা সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করো। তোমরা একটু চিন্তা করো কি বলেছি। এই যে আমি যা বলেছি যে কৃত্রিম ব্যক্তিসত্তা, আমি একটু একদম বইয়ের ভাষা বলার চেষ্টা করতেছি, যে আর্টিফিশিয়াল পার্সোনালিটি যেটাকে বলা হয়, যে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে ব্যক্তি না হয়েও কোনো কিছু ব্যক্তি নিয়ে মর্যাদা অধিকার লাভ। ব্যক্তি নয়, কোম্পানিতে প্রতিষ্ঠান কিন্তু ব্যক্তি নাই, তারপরে সে ব্যক্তি নিয়ে মর্যাদা এবং কি অধিকার লাভ করে। কোম্পানি সংগঠন ব্যক্তি না হয়েও আইন অনুযায়ী কৃত্রিম ও স্বাধীন ব্যক্তির মর্যাদা ভোগ করে। ফলে এরূপ প্রতিষ্ঠান যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আমি আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করেছি, নিজ নামে অনুসারে সে চুক্তি করতে পারে, সে লেনদেন করতে পারে এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে। লেনদেন করতে পারে, চুক্তি করতে পারে, প্রয়োজনে অন্য কোনো পাওনাদারের কাছ থেকে পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে। শুধু তা নয়, পাশাপাশি তারা কিন্তু কী করতে পারে, অন্য পক্ষ কিন্তু কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে। এটা ছিল কৃত্রিম ব্যক্তিসত্তার বিষয়। সীমিত দায় ইতিমধ্যে আমি ব্যাখ্যা করে ফেলেছি। এখানে অনেক ধরনের কোম্পানি আছে, আসলে অসীম দায় সম্পন্ন, সসীম দায় সম্পন্ন, আরও ভিন্ন ভিন্ন কোম্পানি। আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু অধিকাংশ কোম্পানি কিন্তু সীমিত দায় সম্পন্ন কোম্পানি। তো অসীম বলা আছে, অসীম দায় সম্পন্ন কোম্পানি ছাড়া সকল কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা। স্মারকলিপির একটা গুরুত্বপূর্ণ একটা দলিল বা ডকুমেন্ট, সেই বর্ণনা অনুযায়ী শেয়ার বা নিশ্চয়তা মূল্য দ্বারা, শেয়ার মূল্য বা নিশ্চয়তা মূল্য বলতে একটা বিষয় এসেছে, যে যে যত টাকা শেয়ার ক্রয় করেছে সেই অনুযায়ী। আবার এমন ধরনের কোম্পানি আছে যেখানে আমি 1000 টাকার একটু আগে যারা বলছিলাম, প্রতিটি 10 টাকা কত, প্রতিটি 100 টাকা ধরো 10টি শেয়ার 1000 টাকা, কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি কিন্তু তার চেয়ে আরও কি আমি 1500 টাকা দায় বহন করবো। এটা হচ্ছে প্রতিশ্রুতি। এই ধরনের যদি হয় সেটাকে বলা হয় শেয়ারের মূল্য বা প্রতিশ্রুতির মূল্য দ্বারা সীমাবদ্ধ। তারা দায় কিন্তু সীমাবদ্ধ, সেটা কোনো কোনো ক্ষেত্রে শেয়ারের মূল্য দ্বারা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে প্রতিশ্রুতির মূল্য দ্বারা কী হতে পারে, সীমাবদ্ধ হতে পারে। তবে আমাদের দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি। তো আমি উদাহরণ যেটা একটু আগে দিয়েছি সেটা আবারও লেখা আছে, তোমরা খেয়াল করে দেখো। যদি প্রতিটা 100 টাকা 10টা শেয়ার থাকে 1000 টাকা, এবং যেহেতু দায় সীমাবদ্ধ, তোমরা খেয়াল করবা আমরা যে কোম্পানিগুলি দেখি নামের শেষে অমুক লিমিটেড একটা শব্দ আমরা ব্যবহার করতে দেখি। এই লিমিটেড দায় সীমাবদ্ধ বোঝাতেই, লিমিটেড মানে তো সীমিত তথা দায় সীমাবদ্ধ। ঠিক আছে, আমরা পরের পয়েন্টটা যেটা আলোচনা করেছি একটু বলছি, চিরন্তন অস্তিত্বের একটা বিষয় আছে।
আমি বলেছি এটার অস্তিত্ব সহজেই বিলুপ্ত হয় না। তোমরা একটু স্লাইডটাকে ফলো করতে পারো। যে চিরন্তন অস্তিত্ব বলে সহজেই বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়, যেটা আমি বলেছি। কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসা সংগঠনের ন্যায় সহজেই বিলুপ্ত হয় না বিধায় আইন অনুযায়ী এ ব্যবসায় চিরন্তন অস্তিত্বের মর্যাদা ভোগ করে। শুধু তা নয়, চিরন্তন অস্তিত্বের কারণে সকল শেয়ার হোল্ডার যদি মারা যায়, কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, কোম্পানির যদি কি শেয়ার হস্তান্তরের যে একটা বিষয় দাঁড়ায়, সেই ক্ষেত্রে এই ব্যবসার অস্তিত্ব থেকে এগুলি কিন্তু কোনোটা কিন্তু কী করতে পারে না, বিপন্ন করতে পারে না। তাহলে এটা শুধুমাত্র আমি আগে বলেছি আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু এটার অস্তিত্ব কি হয়, বিলুপ্ত হয়। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা অন্য ব্যবসা সংগঠনের সাথে কোম্পানির যে কি বলা যেতে পারে যে আলাদা যে বৈশিষ্ট্যগুলো আছে অন্য ব্যবসা সংগঠনের তুলনায় সেগুলো জানা দরকার। আমরা জানি কোম্পানি একটা আইনসৃষ্ট প্রতিষ্ঠান, 1994 সালে আইন অনুযায়ী এই প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। কৃত্রিম ব্যক্তি সত্তার কথা ইতিমধ্যে আলোচনায় এসেছে, চিরন্তন অস্তিত্বের কথা আমি বলে ফেলেছি ইতিমধ্যে, সীমাবদ্ধ দায়ের কথা আমরা বলে ফেলেছি। সদস্যের একটা কথা বলা আছে, আমরা অলমোস্ট সবাই জানি প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির কথা আমরা একটু বেশি জানি, বুঝি, পরীক্ষায় বেশি আসে। এবং আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন সদস্য এবং সর্বোচ্চ 50 জন সদস্য থাকে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা কি সীমাবদ্ধ সদস্য তারা হতে পারে আইনি বিধান অনুযায়ী। কোম্পানিকে বলা হয়েছিল কৃত্রিম ব্যক্তিসত্তা সময় একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা কিন্তু মূলত কোম্পানির সকল কাগজপত্রে কিন্তু ওই কোম্পানির কিন্তু রেজিস্টার্ড যে সিল আছে, নিবন্ধ কর্তৃক অনুমোদিত যে সিল, সে সিল ব্যবহার করতে হয়। এটি কিন্তু অন্য এক মালিকানা কারবার, অংশীদার কারবার আলাদা কোনো সিল সাধারণত থাকে না। কোম্পানি কিন্তু তার আলাদা আইডেন্টিটি নিশ্চিত করার জন্য একটা আলাদা সিল মোহর থাকে। শেয়ার হস্তান্তর যোগ্যতার একটা বিষয় এসেছে। আমরা জানি কোম্পানি প্রাইভেট পাবলিক দুই ধরনের কোম্পানি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু শেয়ার হস্তান্তর করতে পারে না, তারা সদস্যদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে। বাট পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু তাদের প্রয়োজনে তাদের জনগণের কাছ থেকে তারা কিন্তু মূলধন সংগ্রহের জন্য কিন্তু কী করতে পারে, তারা আবেদন করতে পারে এবং পাশাপাশি তারা কিন্তু অবাধে কিন্তু শেয়ার কী করতে পারে, তারা কেনা বেচা করতে পারে। যেটা আমাদের যে শেয়ার মার্কেট আছে সেই শেয়ার মার্কেটে কিন্তু তারা শেয়ার কেনা বেচা করতে পারে। এটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। এই সহজে শেয়ার আদান প্রদান করা যায় বলে, হস্তান্তর করা যায় বলেই কিন্তু বেসিক্যালি অধিকাংশ ব্যক্তি কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু শেয়ার ক্রয় করতে আগ্রহী হয়, যেখানে কিন্তু বিশাল একটা বিনিয়োগ। প্রতিষ্ঠান বড় হওয়ার পিছনে কিন্তু এই যে আনলিমিটেড বা একটা যত খুশি তত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই শেয়ারের ব্যবস্থা করা, অনায়াসে ক্রয় বিক্রি করা, ওখান থেকে লাভবান হওয়ার একটা বিষয় আছে। মূলধন কোম্পানি যে মূলধন বলতে ব্যবসায়ী বিনিয়োগ সম্পদ অর্থকে বোঝে, আমরা প্রত্যেকে নিশ্চয়ই জানি। তো কোম্পানি কিন্তু জনগণের কাছ থেকে কিন্তু একটা বিশাল পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে, যার কারণে আমরা এটাকে একটা বৃহত্তম প্রতিষ্ঠান বলি। তো কোম্পানির সংগৃহীত মূলধনটাকে আমরা বলি শেয়ার মূলধন। তারা কিন্তু বেসিক্যালি শেয়ারের মাধ্যমে কি মূলধন সংগ্রহ করতে পারে, এবারে ঋণপত্রের মাধ্যমে সংগ্রহ করতে পারে বা আরও অন্য উপায় থেকে তারা মূলধন সংগ্রহ করতে পারে। ব্যবস্থাপনা, এটা স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা। আমরা অন্য প্রতিষ্ঠানের তুলনায় এই কোম্পানির আলাদা কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা পুরোপুরি আলাদা। ঠিক আছে, কোম্পানির ব্যবস্থাপনা কার্য পরিচালনা করার জন্য তাদের কিন্তু বেতনযুক্ত কর্মচারী থাকে, পরিচালক থাকে, তাদের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার থাকে। ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে বা কি কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। তো যেহেতু এখানে অভিজ্ঞ মেধাবী ব্যক্তিদেরকে বা যারা কাজে পারদর্শী তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়, সঙ্গত কারণে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো সফল হওয়ার সুযোগ আছে। আর আমরা জানিছি কোম্পানি একটা যেহেতু আইন অনুযায়ী গঠিত হয়, প্রচুর মূলধন সংগ্রহ করার সুযোগ থাকে, প্রচুর সদস্য সংখ্যা সংগ্রহ করার সুযোগ তাদের আছে, তাদের সামর্থ্য বেশি। এই বিবেচনায় কিন্তু কোম্পানিকে একটা বৃহৎ প্রতিষ্ঠান বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু চিন্তা করতে পারো, তাহলে এক মালিকানা কারবার ছিল, অংশীদারি কারবার ছিল, এই ধরনের ব্যবসা ছিল, এরপর আবার কোম্পানি সংগঠনের যাত্রা কেন শুরু করতে হবে, কেন কোম্পানি সংগঠনের যাত্রা শুরু? তো আমি আমার আলোচনা শুরুতে একটু বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা যে তোমার এক মালিকানা কারবার মালিক একজন, তার কিন্তু ব্যক্তিগত সীমাবদ্ধতায় আছে, দায় কিন্তু অসীম। আবার অংশীদারি কারবারে কিন্তু দায় কিন্তু রীতিমতো অসীম, সহজে চাকরি বিনিয়োগ করা যায় মোটামুটি একটা অল্প আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। এবং পাশাপাশি এখানে কিন্তু সদস্য সংখ্যা কিন্তু আনলিমিটেড না। আমাদের যে অংশীদারি কারবার সেই তুলনায় একটা কোম্পানি যদি গঠন করা হয়, বেসিক্যালি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা গেলে অনেক সদস্য সংগ্রহ করার সুযোগ আছে। বেসিক্যালি এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের যে দুর্বলতা বা যে উইকনেসগুলো আছে, সেই উইকনেসগুলো দূর করার জন্য কিন্তু মূলত আমাদের কি বলা যায়, কোম্পানি সংগঠন যাত্রা। এই যে কারণটা যা বলেছি তাই তোমরা একটু ফলো করে দেখো। ব্যক্তিগত সীমাবদ্ধতা এক মালিকানা কারবার ক্ষেত্রে অসীম দায়, অংশীদারি কারবার ক্ষেত্রে অসীম দায়, এবং অন্যান্য বিষয়
এবং আরেকটা গুরুত্বপূর্ণ কিছু প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে আমাদের শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে আসলে কিন্তু আমাদের কিন্তু বৃহদায়তন শিল্প কলকারখানা গড়ে উঠেছে। সেই শিল্প কলকারখানাগুলো কিন্তু ম্যানেজ করার জন্য বা এই ধরনের বৃহদায়তন ব্যবসা বিনিয়োগ করার জন্য কিন্তু আলাদা সংগঠনের প্রয়োজন ছিল, যেটা এক মানি কেনা কিংবা অংশীদারি কারবার দ্বারা পূরণ করা সম্ভব ছিল না। আর এখানে শিল্প বিপ্লব একটা সময় উল্লেখ করেছি আমি 1750 থেকে 1850 সালের মধ্যে কিন্তু মূলত ব্রিটেনে কিন্তু কি এই শিল্প বিপ্লব ঘটেছিল। শুধু তাই নয়, আরও কিছু কারণ আছে, এটা একটু দেখে নিলে হয় কেন জন্ম হয়েছে। এখানে কিন্তু অধিক মূলধন সংগ্রহ করার সুযোগ আছে, শেয়ার হস্তান্তর করা যায়, দক্ষ ব্যক্তিদেরকে কিন্তু পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এটা কিন্তু যেহেতু বেশি মূলধন সংগ্রহ করা যায়, সেজন্য কিন্তু ব্যবসায়ীর বৃহৎ ব্যবসায় সুযোগ আছে। আর আকর্ষণীয় বিনিয়োগ, এখানে কিন্তু সহজে বেশি পরিমাণ মূলধন থাকে, এই কারণে কিন্তু বেশি সংখ্যক ব্যক্তি যদি এখানে একত্রিত হতে পারে, তারা সবাই কিন্তু বিনিয়োগ উদ্বুদ্ধ হয়, ঝুঁকিগুলো সবার মধ্যে বন্ধিত হয়ে যায়, যার কারণে একটা নিশ্চিত বিনিয়োগ রীতিমতো বলা যেতে পারে এটাকে। যেহেতু বেশি সংখ্যক ব্যক্তি থাকে, এখন ঝুঁকির একটা বিষয় আছে যে এক মানি কেনা কারবার একজন ব্যক্তি, সমস্ত ঝুঁকি তাকে নিতে হয়। অংশীদারি কারবার লিমিটেড কয়েকজন ব্যক্তি, এদের মধ্যে কিন্তু পুরো ঝুঁকি নিতে হয়। কিন্তু কোম্পানিতে কিন্তু বেসিক্যালি পাবলিক লিমিটেড কোম্পানিতে অনেক সদস্য সংগ্রহ করার সুযোগ আছে, তাহলে যে ঝুঁকিটুকু থাকে এটা সবার মধ্যে বন্ধিত হয়ে যায়, ফলশ্রুতিতে এটা কিন্তু একটা বাড়তি একটা সুবিধা আমরা বলতে পারি। তারপরে ব্যাপক প্রচার, বেশি ব্যক্তি সংগতার কারণে সবার মধ্যে এই কোম্পানি কিন্তু সুবিধা অসুবিধা বা এটার গুণগানগুলি কিন্তু রীতিমতো ছড়িয়ে পড়ার একটা সুযোগ আছে মানুষের মধ্যে। কোম্পানি যে কোম্পানিগুলো ভালো করে তাদের সঙ্গে একটা ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়, সবাই বিনিয়োগ করতে কিন্তু রীতিমতো আগ্রহ করে। আর বাকি তিনটা পয়েন্ট, চিরন্তন অস্তিত্ব, কৃত্রিম ব্যক্তিসত্তা এবং সীমিত দায় নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। তোমরা সব টেক্সট বুকগুলো খুব ভালো করে ফলো করবা। আমার ক্লাস শেষেও কিন্তু তুমি আজকের এই ক্লাস শেষে তোমরা যদি বাসায় বসে যদি যে ক্লাসে একাদশ দ্বাদশ কিংবা অন্য যাদের সাথে এই অংশটুকু মিল আছে, তারা যদি বাসায় বসে করো, নিঃসন্দেহে অনেক ভালো করতে পারবে, এটুকু বিশ্বাস। কিছু তথ্য একটু জেনে নিলে ভালো হয়, এগুলো কাজে লাগে আসলে। যে কোম্পানি সংগঠন কিন্তু বেসিক্যালি দ্য জয়েন্ট স্টক কোম্পানি নামে ব্রিটেনে কিন্তু 1844 সালে প্রথম কিন্তু কোম্পানি সংগঠন যাত্রা শুরু হয়েছে। 1844 সাল করে একটু মনে রাখার দরকার আছে, আসলে অনেক তথ্য আছে, আমি খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে আলোচনা নিয়ে আসার চেষ্টা করেছি। দেন 1800, আমরা তো আসলে ভারতের সাথে ছিলাম, আমরা তো ভারতীয় উপমহাদেশে ছিলাম। 1850 সালে কিন্তু ভারতীয় উপমহাদেশের প্রথম কোম্পানি আইন পাস হয়। পরবর্তীতে 1913 সালে, এটা কিন্তু 1850 সালে ব্রিটিশ শাসিত ভারতে কোম্পানি আইন পাস হয়। স্বাধীন তোমার 1913 সালে ভারতীয় কোম্পানি আইন পাস হয়। এবং আমাদের দেশে যে কোম্পানি আইন, সেই কোম্পানি আইন সম্পর্কে ইতিমধ্যে আমি বলেছি, 1994 সালে বাংলাদেশের কোম্পানি আইন রীতিমতো পাস হয়। অনেকগুলো ক্লাসিফিকেশন, একটু খুব মন দিয়ে খেয়াল করতে হবে প্রিয় স্টুডেন্টরা। আমাদের মূল যে পরীক্ষায় কিন্তু আমাদের কোম্পানির যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন কমনলি আসে, খুব ভালো করে পড়ার প্রয়োজন আছে এই প্রশ্নটুকু। আমরা এক এক বইয়ে এক একভাবে প্রেজেন্টেশন আছে, আমি কোনো একটা বই থেকে এই ক্লাসিফিকেশনগুলো নিয়েছি। যেমন সনদপ্রাপ্ত কোম্পানি কথা বলা আছে, বিধিবদ্ধ কোম্পানি কথা বলা আছে, নিচে নিয়ে এসেছি নিবন্ধিত কোম্পানির কথা বলা আছে, অনিবন্ধিত কোম্পানির কথা বলা আছে এবং অন্যান্য কোম্পানির কথা বলা আছে। তো সনদপ্রাপ্ত আমরা নিশ্চয় জানি, একসময় অনেক আগে, সেটা ওই যে শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালীন, আমার 1840 সালে কোম্পানি পাস হওয়ার আগে রাজা রানীর বিশেষ আদেশ বা ফরমান বলে কিন্তু কোম্পানি গঠিত হইতো। আমরা ব্রিটেনের রাজা রানীর বিশেষ ফরমান বলে কিন্তু কোম্পানি গঠনের কথা আমরা জানি। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানি, ঠিক আছে, বা আমরা চার্টার ব্যাংক অফ ইংল্যান্ডের কথা জানি। এই প্রতিষ্ঠানগুলি কিন্তু তোমার ওই সনদ প্রাপ্তির ভিত্তিতে কিন্তু গঠিত হয়েছিল। তাহলে কোনো একটি দেশের রাজা রানীর বিশেষ আদেশ বা ফরমান বলে যে কোম্পানি গঠিত হয়, তাকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। বর্তমানে কিন্তু এই ধরনের কোম্পানি আইন পাশ হওয়ার পর থেকে এই ধরনের কোম্পানি আপাতত দেখা যায় না, বা এই ধরনের কোম্পানি অস্তিত্ব এই মুহূর্তে নাই। তারপরও পরীক্ষার জন্য এই প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। বিধিবদ্ধ কোম্পানি বা সংবিধিবদ্ধ কোম্পানি আমরা রীতিমতো করি, একটি দেশের সংসদ, দেশের আইনসভা কিংবা রাষ্ট্রপতির বিশেষ আদেশ অথবা অধ্যাদেশ বলে যে কোম্পানিগুলো গঠিত হয়, তাকে বলা হয় কিন্তু বিধিবদ্ধ কোম্পানি। আমরা রীতিমতো দেখি আমাদের দেশে আমরা বলতে পারি, আমাদের বাংলাদেশ ব্যাংকের কথা বলতে পারি, আমরা ওয়াসার কথা বলতে পারি, বাংলাদেশ বিমানের কথা বলতে পারি। এরকম বেশ কিছু এক্সাম্পল কিন্তু তুমি তোমার বইয়ে পাবা, যেটা কিন্তু রাষ্ট্রপতি বিশেষ আদেশ বা অধ্যাদেশ বলে রীতিমতো গঠিত হয়েছে। আমাদের জন্য আসলে আমরা কোম্পানি বলতে যেটা বলছি সেটা হচ্ছে নিবন্ধিত কোম্পানি। আমরা এক কথা খুব সহজে, যেটা 94 সালে কোম্পানির কথা বলেছি, বহুল আলোচিত কোম্পানি হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি বলতে 1994 সালে কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত কোম্পানিকে রীতিমতো বলছে। সেই কোম্পানির কিন্তু আবার রীতিমতো দুইটা ক্লাসিফিকেশন আছে এখানে। একটাকে বলা হয় প্রতিশ্রুতি দ্বারা দায়ী সীমাবদ্ধ কোম্পানি, আর একটাকে বলা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা। একটা হচ্ছে প্রতিশ্রুতি, যেটা আলোচনা আমি ইতিমধ্যে করেছি, যে আমার 1000 টাকা শেয়ার আছে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি 1500 টাকা দায় বহন
পর্যন্ত দায় বহন করো, ঠিক আছে? তো প্রতিশ্রুতি দায়িত্ব মতো শেয়ার মূল্য দ্বারা, আর একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা, আমার 100 টাকা মূল্য 10টা শেয়ার 1000 টাকা, আমি 1000 টাকা বেশি দায় নিব না, এই ধরনের কোম্পানিগুলোকে বলা হয় শেয়ার মূল্য দ্বারা দায়িত্বমতো কোম্পানি। আবার শেয়ার মূল্য দ্বারা দায়িত্বমতো কোম্পানি কিন্তু এর দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এগুলো বা এগুলোর সাথে সংশ্লিষ্ট আলোচনা আমি ইতিমধ্যে করেছি। পাবলিক লিমিটেড কোম্পানি আরও কিছু ক্লাসিফিকেশন আছে, একটু চাইলে জানতে পারি। যেমন মালিকানার ভিত্তিতে সরকারি বেসরকারি, এক কথায় যে কোম্পানির 50%-এর অধিক কি শেয়ারের মালিকানা কার হবে? সরকারের। অধিকাংশ শেয়ারের মালিকানা যখন সরকারের হবে তখন তাকে বলা হয় সরকারি কোম্পানি। আর যে কোম্পানি কিন্তু অর্ধেকের কি বেশি শেয়ারের মালিক কি বেসরকারি প্রতিষ্ঠান হবে বা বেসরকারি মালিকানা প্রতিষ্ঠিত হবে, সেই ধরনের কোম্পানিগুলোকে আমরা জানি বেসরকারি কোম্পানিগুলো। খুব সিম্পল, পাশায় বসে একটু ভালো করে পড়লে না। নিয়ন্ত্রণের ভিত্তিতে দুই ধরনের কোম্পানি দেখা যায়, একটা পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। এই দুটো কোম্পানি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটু জানি হোল্ডিং কোম্পানিটাকে নিয়ন্ত্রণকারী কোম্পানিও বলা হয়। আমরা জানি একটা কোম্পানি কি অন্য একটা কোম্পানির যদি অর্ধেকের বেশি শেয়ার তারা ক্রয় করে নিতে পারে, অর্ধেকের বেশি শেয়ারের মালিকানা তারা যদি পায়, অর্ধেকের বেশি পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষমতা যদি তারা পায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধিকাংশ কি ক্ষমতা যদি কোনো কোম্পানির হাতে ন্যস্ত থাকে, সেই ক্ষেত্রে সেই শক্তিশালী, সেই ক্ষমতাশালী, সেই কিন্তু নিয়ন্ত্রণকারী বা যে প্রতিষ্ঠানটা যার কাছে অর্ধেকের বেশি শেয়ার আছে বা সিদ্ধান্ত গ্রহণের অধিকাংশ ক্ষমতা তার আছে, ভোটদান ক্ষমতা তার বেশি আছে বা পরিচালক নিয়োগের ক্ষমতা তার বেশি আছে, এই ধরনের কোম্পানিকে আমরা বলি হোল্ডিং কোম্পানি বা নিয়ন্ত্রণকারী কোম্পানি। আর একটা কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি, এটা হোল্ডিং কোম্পানি ঠিক ওটা, যেই প্রতিষ্ঠানটার কি নিজের প্রতিষ্ঠানের কি বলা যায় তোমার শেয়ার, নিজের প্রতিষ্ঠানের অর্ধেকের কম শেয়ার মালিক যারা হয়, অর্থাৎ যে প্রতিষ্ঠানের কমপক্ষে 51% বা তার বেশি শেয়ার অন্য প্রতিষ্ঠানে চলে যায়, সেই ক্ষেত্রে কম শেয়ার থাকা কোম্পানিটাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি বা নিয়ন্ত্রণাধীন কোম্পানি। নিয়ন্ত্রণাধীন কোম্পানি, এই হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি পরিবেশন খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস তোমরা বাসায় ভালোভাবে বসে একটু পরে নিলে একটু ক্লিয়ার হবে। আমরা আরও কিছু কোম্পানির কথা এখানে দেখেছি, খুব বিশাল আলোচনা দরকার নেই। বিদ্যমান কোম্পানি যেটাকে বলা হয় সেটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন প্রণীত হওয়ার আগে যে কোম্পানিগুলো গঠিত হয়েছিল এবং এখনও চলমান আছে সে বা এখনও কার্যক্রম চালু আছে, সেই ধরনের কোম্পানিগুলোকে আমরা বিদ্যমান কোম্পানি বলি। বিদেশি কোম্পানি, যে কোম্পানিগুলি কিন্তু কি তোমার বিদেশে গঠিত ও নিবন্ধিত হয়েছে, বাট অন্য একটা দেশে যখন কি সে তার কোম্পানি আইনের একটা বিশেষ বিধান আছে, সেই বিধানে তারা নিজেরা নিবন্ধিত হয়ে যদি অন্য কোনো দেশে কার্যক্রম পরিচালনা করতে চায় তাদেরকে বলা নিবন্ধিত কোম্পানি। এর বাইরে কিছু অব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তাদের উদ্দেশ্য কিন্তু কি ব্যবসায়িক লাভ ও মুনাফা তারা বন্টন করে না, তারা কিন্তু সেই নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য, নির্দিষ্ট উদ্দেশ্য বলতে কোনো দান ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ধর্মীয় উদ্দেশ্য নিয়ে হতে পারে, কোনো শিল্পকলা বা এই সংক্রান্ত কিছু বিষয় তো ওইগুলো উন্নয়নের কাজে কিন্তু কী করা হয়, ওই মুনাফার ব্যবহার করা হয়। এই ধরনের কিছু কোম্পানি আছে, এগুলি বলা হয় কি অব্যবসায়িক কোম্পানি রীতিমতো। আর কিছু কোম্পানি আছে তোমার রীতিমতো বিশেষ কোম্পানি, যেগুলি কিন্তু কোম্পানি আইনের অধীনে গঠিত হলে কিন্তু তোমার কি বলা যায়, তারা নিজস্ব আইন বিধান অনুযায়ী রীতিমতো পরিচালিত হয়। যাই হোক, এখন আমরা পরের বিষয়ে যাই। হ্যাঁ, একটু মজা করে যেটা বললাম, চলো একটু বেশি জানি। আমরা তো এতক্ষণ তো জানো, আর একটু বেশি, এবং প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি অনেক কথা হয়েছে, আর একটু বিস্তারিত জানার চেষ্টা করো। কিছু তথ্য আমি আমার প্রেজেন্টেশনে রেখেছি। যে সকল কোম্পানির সদস্য সংখ্যা আমি বলে ফেলেছি 2 জন, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2 থেকে 50 জন সদস্য থাকে। তার পাশাপাশি শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য নয়, জনগণের উদ্দেশ্যে এরা শেয়ার বা ঋণপত্র কী করতে পারবেন, বিক্রি করতে পারবেন। যে কোম্পানিতে 2 থেকে 50 জন সদস্য থাকবে, এর বেশি সদস্য থাকতে পারবে না, শেয়ার অবাধ হস্তান্তর করা যাবে না, জনগণের কাছে তারা কি শেয়ার বিক্রির আবেদন করতে পারবে না, ওই ধরনের কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আরও কিছু তথ্য দিয়ে রেখেছি যে এ ধরনের কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর কাজ শুরু করে দিতে পারে। নিবন্ধনপত্র পাওয়ার পর মূলধন সংগ্রহ করার জন্য কোম্পানি এটা তার জন্য অপরিহার্য নয়। যেহেতু জনগণের উদ্দেশ্যে তারা কি করতে পারে না, শেয়ার ইস্যু করতে পারে না, তাহলে বিবরণপত্র বা বিবরণপত্রের যে বিকল্প বিবৃতি নামে কিছু বিষয় আমরা আমাদের শিক্ষণগুলি দেখিয়েছিলাম, সেই বিবরণপত্র কিন্তু তাদের প্রয়োজন হয় না, কারণ তারা শেয়ার ইস্যু করতে গেলেই বিবরণপত্র লাগে। শেয়ার ঋণপত্র ইস্যু করতে গেলে যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে না বা জনগণের উদ্দেশ্যে, সেহেতু তাদের বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি তাদের প্রয়োজন হয় না। আর আমরা নিশ্চয় জানি তাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সেই হিসেবে তাদের 2 জনের নিচে কিন্তু পরিচালক হওয়া যায় না, কমপক্ষে 2 জন পরিচালক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকতেই হবে। এবং তাদের যে কিছু বিধিবদ্ধ নির্দিষ্ট সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান বা বিধিবদ্ধ বিবরণ তৈরির যে বিষয়, সেটা কিন্তু তাদেরকে খুব একটা ফলো করতে হয় না। তো বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আমি বিস্তারিত তথ্যগুলো দিলাম, তোমরা একটু ফলো করে দেখতে পারো বা মনে রাখার চেষ্টা করতে পারো।
পাবলিক লিমিটেড কোম্পানির বিষয়টিকে একটু খেয়াল করো, আলোচনা তো আগেই বলে ফেলেছি। কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ সদস্য তাদের থাকে। এর বাইরে কিন্তু তারা নিবন্ধন পাইলে কাজ শুরু করতে পারে না, তাদের কার্যের অনুমতিপত্র লাগে। তার পাশাপাশি আমরা যেটা বলেছি, তারা জনগণ উদ্দেশ্যে শেয়ার অনুমতি ইস্যু করতে পারে। তাদের কিন্তু তাদের কিন্তু কী করতে হয়, কার্যের অনুমতিপত্র সংগ্রহের আগেই ন্যূনতম মূলধন যে সংগৃহীত হয়েছে সেই বিষয়টুকু তাদেরকে নিশ্চিত করতে হবে। আর যেহেতু তারা জনগণ উদ্দেশ্যে শেয়ার বা ঋণপত্র বিক্রি করার সুযোগ তাদের আছে, সেহেতু তাদের কি বিবরণপত্র বা বিবরণপত্র বিকল্প বিবৃতি তৈরি করার প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে জনগণ উদ্দেশ্যে শেয়ার বিক্রি করলে বিবরণপত্র তাদেরকে নিবন্ধনে গিয়ে সাবমিট করতে হয়। আর যদি নিজেদের মধ্যে থেকে মূলধন সংগ্রহ করতে পারে, জনগণের নিকট নতুনভাবে শেয়ার ইস্যু করার প্রয়োজন হয় না, যারা উদ্যোক্তা বা প্রবর্তক তারা যদি প্রয়োজনীয় মূলধনটুকু ম্যানেজ করতে পারে, সেই ক্ষেত্রে তারা বিবরণপত্রের বিকল্প হিসেবে বিবরণপত্রের বিকল্প বিবৃতি কোম্পানি নিবন্ধকের কাছে সাবমিট করতে পারে যখন তারা কার্যক্রমের অনুমতিপত্র সংগ্রহ করার চেষ্টা করে। আর এখানে কিন্তু আমরা একটু আগে দেখেছি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 2 জন, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 3 জন পরিচালক থাকা ইতিমধ্যে অপরিহার্য। আর বিধিবদ্ধ সভা আহ্বান, বিধিবদ্ধ বিবরণ তৈরি, সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক না হলেও কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কিন্তু এটা বাধ্যতামূলক। পার্থক্যের বিষয় খুব বেশি বলার কিছু নেই, এগুলো আমরা আসলে বলে ফেলেছি। গঠন করা তুলনামূলকভাবে প্রাইভেট লিমিটেড গঠন করা বা কোম্পানি গঠন করা সহজ, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে আনুষ্ঠানিকতা বেশি। সদস্য সংখ্যা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2 থেকে 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আর কাজ শুরু যে ওরা নিবন্ধনপত্র পাওয়ার পরে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। আর পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু কার্যক্রমের অনুমতিপত্র পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে। শেয়ার বিক্রি প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা ইতিমধ্যে বলেছি শেয়ার বিক্রি করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু জনগণ দেশে শেয়ার বা ঋণপত্র কী করতে পারে, তারা বিক্রি করতে পারে। বিবরণপত্র একটা বিষয় আমরা রীতিমতো পেয়ে গেছি ইতিমধ্যে। তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানি যেহেতু কী করে না, শেয়ার বা ঋণপত্র ইস্যু করে না, তাই তাদেরকে কিন্তু কি বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি কিন্তু তাকে প্রস্তুত করতে হয়নি। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রস্তুত করে সেটা কিন্তু কাকে সরবরাহ করতে হয়, তোমার নিবন্ধকের নিকট সাবমিট করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমরা বলেছি শেয়ার কিন্তু অবাধে হস্তান্তর করা যায় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে শেয়ার অবাধে হস্তান্তর করা যায়। মূলধন প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা যেহেতু কম, সেহেতু মূলধন কম, আয়তনও ছোট হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে অনেক বা জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহের সুযোগ থাকার কারণে তাদের কিন্তু কি বেশি পরিমাণ কী বলা যায় মূলধন সংগ্রহের সুযোগ থাকে এবং তাদের প্রতিষ্ঠান আয়তন অনেক ব্যাপক। ন্যূনতম মূলধন তোমার বেসিক্যালি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তারা কার্যক্রমের অনুমতিপত্র যখন সংগ্রহ করতে যায়, সেই ক্ষেত্রে তাদের কিন্তু ন্যূনতম মূলধন সংগ্রহের বিষয়টিকে নিশ্চিত করতে হয়। অর্থাৎ তারা তাদের কোম্পানি যে অনুমোদিত মূলধন, সেই মূলধনটুকু তারা আদৌ কি সংগ্রহ করতে পেরেছে কিনা, ঠিক আছে, সেই বিষয়টিকে নিশ্চিত করতে হয়। সেটা নিশ্চিত করতে না পারলে কোম্পানি কিন্তু কাজ শুরু করার অনুমতি পায় না। পরিচালকের সংখ্যা আমরা ইতিমধ্যে বলেছি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 3 জন পরিচালক থাকা অপরিহার্য। পরিচালক পর্ষদ গঠন করা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর কি প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু পরিচালক পর্ষদ গঠন না করলে কিন্তু সমস্যা নেই, আলাদা। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই নির্দিষ্ট সময় পর পরিচালক পর্ষদ কী করতে হয়, এটা সাজিয়ে নিতে হয় বা গঠন করতে হয়। তাদেরকে আমরা জানি বিধিবদ্ধ সভা আহ্বান করাটা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক। বিধিবদ্ধ বিবরণ তৈরি করাটা কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির বাধ্যতামূলক নয়, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক। আমি বিষয়গুলো বললাম যাতে তোমরা খুব সুস্পষ্টভাবে বুঝতে পারো। গঠন পদ্ধতি, কীভাবে একটা কোম্পানি গঠন করবো আমি আসলে প্রায় বলে ফেলেছি, এর মধ্যে বেশি কথা বলবো না। 1994 সালে আইন অনুযায়ী কিন্তু কোম্পানি গঠিত হয় এবং সেই কোম্পানি গঠন করতে গেলে 4টা স্টেপ। শুরুতে কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হয়। যারা উদ্যোগ গ্রহণ করে বা উদ্যোগ গ্রহণ বলতে কোম্পানি নিয়ে প্রাথমিকভাবে চিন্তা করা, অনুসন্ধান করা, কি ব্যবসায়িক ক্ষেত্র পছন্দ করা বা ওখানে যাচাই বাছাই করা, কোথায় এরপরে লোকেশন ঠিক করা, এই সামগ্রিক কাজগুলো যে পর্যায়ে সম্পাদিত হয় সেগুলো উদ্যোগ গ্রহণ। যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলে উদ্যোক্তা, তাদেরকে প্রবর্তক বলে, তাদেরকে কিন্তু রীতিমতো কি প্রমোটরও বলা হয় রীতিমতো। তো এটা হচ্ছে প্রথম পর্যায়ে উদ্যোগ গ্রহণ। দ্বিতীয় পর্যায়ে দলিলপত্র, 2টা দলিল, যেখানে আমরা একটাকে বলি কিন্তু কি তোমার এটাকে বলা হয় উদ্যোগ গ্রহণ গেল। দলিলপত্র প্রস্তুত একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে 2টো গুরুত্বপূর্ণ দলিল, একটা হচ্ছে স্মারকলিপি, একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো, এখন আলোচনা করলে এটা রিপিট হয়ে যাবে। তারপর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী, একটা স্মারকলিপি, একটা পরিমেল নিয়মাবলী, যেটা গুরুত্বপূর্ণ দলিল। ওইটাতে কোম্পানির মূল বিষয়গুলো, কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতির বিষয়গুলো স্মারকলিপিতে উল্লেখ থাকে। আর পরিমেল নিয়মাবলীতে বেসিক্যালি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিধিবিধানগুলি কিন্তু বিস্তারিত উল্লেখ থাকে।
নিবন্ধন পত্রের কথা আমরা একটু আগে বলেছি, একটা কোম্পানি কাজ শুরু করতে গেলে বেসিক্যালি প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানিকে দুইটাকে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করার পর, দলিলপত্র প্রস্তুত করার পর নিবন্ধকের নিকট কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নিবন্ধকের নিকট নিবন্ধনের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য বা নাম অন্তর্ভুক্তির জন্য কিন্তু আবেদন সাবমিট করতে হয়। সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করার পরবর্তীতে যদি নিবন্ধক মনে করে যে কি এই প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে তারা একটা সার্টিফিকেট দেয়, যেটাকে বলা হয় তোমার কি তোমার বার্থ সার্টিফিকেট, বা আমরা কি বলি রীতিমতো নিবন্ধনপত্র আমরা রীতিমতো বলে থাকি। এই নিবন্ধনপত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, বাট পাবলিক লিমিটেড কোম্পানিকে কিন্তু কাজ শুরু করার জন্য অপেক্ষা করতে হয়। কার্যক্রম অনুমতিপত্র, এটাই বেসিক্যালি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য। আমরা একটু আগে বলেছি তৃতীয় ধাপ শেষে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, বাট পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু নিবন্ধনপত্র পেলে হয় না। নিবন্ধনপত্র পাওয়ার পর তাদেরকে কিন্তু ন্যূনতম মূলধন সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করতে হয়। পরিচালকদের জন্য যোগ্যতা সূচক যে শেয়ার পরিচালকের, সেই শেয়ার সংগ্রহ করার বিষয়টুকু কিন্তু রীতিমতো নিশ্চিত করতে হয়। পাশাপাশি তাদেরকে যেটা করতে হয় তোমার অন্যান্য যে ডকুমেন্ট রেডি করার যে ব্যাপারটুকু আর কি, তার কাজসমূহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয় জিনিস নিশ্চিত করতে হয়। এই প্রয়োজনীয় ন্যূনতম মূলধন সংগ্রহের বিষয়, তার পাশাপাশি যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের বিষয় এবং পরিচালকদের সম্বন্ধে সবগুলো বিষয় নিশ্চিত করার পরবর্তীতে আবার একটা কি মূল কাজ শুরু করার জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে এক ধরনের অনুমতিপত্র নিতে হয়, সেটা হচ্ছে কোম্পানি নিবন্ধকের কাছ থেকে, যেটাকে বলা হয় কার্যক্রমের অনুমতিপত্র। হ্যাঁ, এগুলো আসলে আমি আলোচনায় নিয়ে এসেছি। কোম্পানির যে দুটি দলিলের বিষয়ে ভালোভাবে জানতে হবে, নিশ্চয়ই বুঝতে পারতেছে সেই দুইটা দলিল কি, আমি ইতিমধ্যেই বলে ফেলেছি। খুব গুরুত্বপূর্ণ দুইটা দলিল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্মারকলিপি, আর একটা হচ্ছে পরিমেয় নিয়মাবলী। এটার সম্পর্কে আমি কিন্তু ইতিমধ্যে ধারণা দিয়ে ফেলেছি, তার সমালোচনা করে লাভ নেই। স্মারকলিপি, পরিমেয় নিয়মাবলী তোমরা ইতিমধ্যে জেনে গেছো। স্মারকলিপি সম্পর্কে একটু জানি, বলে ফেলেছি অলরেডি। এটা হচ্ছে কোম্পানির মূল দলিল, একটু স্পেলিং একটু আছে, দলিল হবে এটা, দলিল সনদ বা সংবিধান। এটা কোম্পানির নাম থাকবে। কোম্পানির কিন্তু স্মারকলিপি 6টা ধারা, নাম দ্বারা, তোমার ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, মূলধন দ্বারা, দায় দ্বারা এবং সম্মতি দ্বারা 6টা ধারা আছে। এই বিষয়গুলো কিন্তু স্মারকলিপিতে থাকবে। স্মারকলিপি হচ্ছে কোম্পানির কি কার্যক্ষমতা নির্দেশ করে, কোম্পানি কি করতে পারবে না পারবে, কোম্পানির তোমার এই যে স্মারকলিপিতে অন্তর্ভুক্ত না এমন কোনো কাজ কোম্পানি করতে পারবে না। স্মারকলিপির মাধ্যমে কোম্পানি কিন্তু কি শেয়ার হোল্ডারদের সাথে কি বলা যেতে পারে, রীতিমতো কোম্পানির যে সম্পর্ক সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে কিন্তু রীতিমতো স্মারকলিপি, কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের সম্পর্কটা। স্মারকলিপি কিন্তু একটা প্রকাশ্য দলিল, এটা কিন্তু যে বা যারা কোম্পানির সাথে লেনদেন করবে তারা প্রত্যেকে কিন্তু এই স্মারকলিপি সম্পর্কে জানার অধিকার তারা রাখে। এবং এটাই কিন্তু সংগত কারণে স্মারকলিপি ছাপানো হয়, এবং এটা কিন্তু কি সংখ্যানুক্রমে অনুচ্ছেদে বিভক্ত হয়। এরূপ দলিল পরিবর্তন, স্মারকলিপি কিন্তু যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, এটি ইচ্ছা করলে কিন্তু সংবিধান যেমন পরিবর্তন করতে অনেক আনুষ্ঠানিকতা পালন করতে হয়, স্মারকলিপিকে বলা হয় কোম্পানির কি রীতিমতো সংবিধান বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু স্মারকলিপির পরিবর্তনটা কিন্তু বেশ কষ্টসাধ্য কাজ। এটাকে কিন্তু স্মারকলিপিকে সংস্মারক বলা হয় এবং পরিমেয় বন্ধ বলা হয়। যার এই তথ্যগুলো মনে রাখলে পরীক্ষা তোমরা খুব ভালো করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধারার কথা আমি বলেছি 6টা ধারা, নাম ধারা, উদ্দেশ্য তোমার অবস্থান ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, মূলধন দ্বারা, দায় দ্বারা এবং সম্মতি দ্বারা। এই 6টা ধারার কথা তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষা কমনলি আসে যে তোমার কয়টি দ্বারা, বা তোমার এক্স্যাক্টলি 4টি, 5টি, 6টি, 7টি তোমরা জানা থাকে তুমি বলতে পারবে। এবং কোন ধারার বিষয়বস্তু কি, নাম দ্বারাতে নাম বিষয় থাকবে, ঠিকানা প্রতিষ্ঠান কোথায় হবে, তার ভবিষ্যতে কোথায় কার্যক্রম সম্প্রসারণ করবে সেটা সেখানে থাকবে, কোম্পানির মূল উদ্দেশ্য কি, ভবিষ্যতে কার্যক্রম কোথায় কতটুকু তারা সম্প্রসারণ করতেছে, কী করতেছে না আছে, সব কিছু কিন্তু উদ্দেশ্য দ্বারা থাকবে। তাদের মূলধনের শ্রেণী বিভাগ, ঠিক আছে, কোনটার কত মূল্য হবে, এটা কি কীভাবে বিভক্ত হবে, এই বিষয়গুলি কিন্তু মূলধন সংক্রান্ত যাবতীয় বিধিবিধান মূলধন দ্বারা বলা থাকবে। আর কোম্পানির দায় কি অসীম নাকি সীমিত বা কী বিষয়, এগুলো অর্থাৎ এক কথা দায় দেনা সংক্রান্ত বিষয়গুলো দায় দ্বারাতে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। সর্বশেষ সম্মতি দ্বারা, যারা কোম্পানি কিন্তু পরিচালক হয়, যারা কিন্তু কোম্পানির প্রবর্তক হয়, তারা কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয় করবেন বা ক্রয় করেছেন, এর মর্মে কিন্তু তাদের কিন্তু কি সম্মতি দিতে হয়, সেই বিষয়টুকু এই সম্মতি দ্বারাই থাকে। তো এই 6টি গুরুত্বপূর্ণ দ্বারা, এই আমরা আসলে নাম থেকে কিন্তু রীতিমতো বোঝা যায় কোন দ্বারা কোন বিষয়বস্তু, এগুলি কিন্তু পরিবর্তন করা যায়। কোনোটা বিশেষ আইন তোমার আইন পাশের মাধ্যমে, কোনোটা কিন্তু আদালতের সম্মতির ভিত্তিতে, কোনোটা কিন্তু আবার কি সরকারি বিশেষ অনুমতির ভিত্তিতে কিন্তু পরিবর্তন করা যায়। সেগুলো আমি আমার স্লাইডে রেখেছি, তোমরা একটু ফলো করবে। মনে রাখতে পারলে ভালো হয়। এভাবে আমি দিয়েছি কিছু তথ্য যে কোম্পানি, তুমি কিন্তু প্রচলিত কোনো কোম্পানির নামে তোমার কোম্পানির নাম তুমি রাখতে পারবা না। একই নাম
বা কাছাকাছি নাম রাখতাম, যেমন আমরা জামান, হোটেল জামান, জামান হোটেল, দানিও জামান, আমরা কিন্তু অনেকটা দেখি যে এই ধরনের একটা ট্রেন্ড রীতিমতো তৈরি হয়ে গেছে। তাই এরকম কাছাকাছি নাম না রাখাই ভালো। কোম্পানি কিন্তু এই ধরনের বিধান রীতিমতো নাই, যদিও এরা কিন্তু কোম্পানি না, এমনি প্রতিষ্ঠানের কথা আমি বললাম। সরকারি গ্যাজেট বা প্রজ্ঞাপন দ্বারা কিন্তু নিষেধ করা হয়েছে, এমন নাম কিন্তু রীতিমতো কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। জাতিসংঘ বা এর অঙ্গসংস্থার সাথে সংশ্লিষ্ট নাম বা এদের অনুরূপ নাম কিন্তু রাখা যাবে না। তার পাশাপাশি কোন দ্বারা পরিবর্তন করবে, নাম দ্বারা পরিবর্তন করতে গেলে প্রস্তাব পাশ করতে হবে, সরকারের অনুমতি লাগবে। উদ্দেশ্য দ্বারা পরিবর্তন করতে গেলে প্রস্তাব পাশ করতে হবে, আদালতের অনুমোদন লাগবে, এবং 90 দিনের মধ্যে কিন্তু সেই পরিবর্তিত উদ্দেশ্য বা স্মারকলিপিতে যে পরিবর্তন আনতে হবে সেটা কিন্তু নিবন্ধককে জানা দিতে হবে। আর অবস্থান ও ঠিকানা দ্বারা, ঠিকানা একই এলাকায় বা একই শহরের মধ্যে ঠিকানা পরিবর্তন হলে সমস্যা নাই, 28 দিনের মধ্যে কিন্তু নিবন্ধককে অবহিত করলে হয়। কিন্তু অন্যত্র ঠিকানা পরিবর্তন করতে গেলে সেখানে যথারীতি যে শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় কিন্তু বিশেষ প্রস্তাব পাশ করতে হবে এবং আদালতের মাধ্যমে অনুমোদন লাভ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদিও হয়তো অনেক বিষয় হয়ে যাচ্ছে, একটু অনেক বড় একটা অধ্যায়, আমি চেষ্টা করছি একটা অংশ নিয়ে আসার, কারণ ক্লাস রীতিমতো বন্ধ। তোমরা ক্লাসগুলোকে বারবার ফলো করে কিন্তু আমার মনে হয় তোমরা একটা ভালো একটা কনসেপ্ট পাবে, যেটা পরবর্তীতে পরীক্ষার কাজে সহায়ক হবে। একাদশ তো আছে, পাশাপাশি যারা দ্বাদশ, যারা পরীক্ষা রীতিমতো দিবে, তাদের জন্য আমার মনে হয় আমার আজকের ক্লাসটা খুব কাজে লাগতে পারে। পরিমেয় নিয়মাবলী, আমরা স্মারকলিপির কথা বলে ফেলেছি। পরিমেয় নিয়মাবলী দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এটি কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় নিয়ম নীতি কিন্তু পরিমেয় নিয়মাবলীতে থাকে, ঠিক আছে? এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়োজিত পরিচালক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ক্ষমতা, কর্তৃত্ব ও সম্পর্কে নির্দেশ করে। প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু কি পরিমেয় নিয়মাবলী কি করা বাধ্যতামূলকভাবে এর দলিল তৈরি করতে হয় প্রাইভেট লিমিটেড কোম্পানিকে। পাবলিক লিমিটেড কোম্পানি যদি ইচ্ছা করেন তাহলে পরিমেয় নিয়মাবলীর কিন্তু বিকল্প হিসেবে কিন্তু সে তফসিল এক গ্রহণ করতে পারে। কোম্পানি আইনে তফসিল এক স্মারকলিপির কোনো দ্বারা এই স্মারকলিপির সাথে যদি পরিমেয় নিয়মাবলীর কনফ্লিক্ট তৈরি হয় বা একটা তাদের মধ্যে অমিল দেখা দেয় বা সমস্যা সৃষ্টি হয় দুটার মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু স্মারকলিপি রীতিমধ্যে কী পাবে, প্রাধান্য পাবে। তারপরে তোমার এই স্মারকলিপি বা পরিমেয় নিয়মাবলী কিন্তু তোমার বিশেষ এটার জন্য বিষয়ানুষ্ঠান কিন্তু পালন করতে হয় না, বিশেষ সভায় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিমেয় নিয়মাবলী চাইলে পরিবর্তন করা যায়। এর পাশাপাশি পরিমেয় নিয়মাবলী কী থেকে আমি বলার চেষ্টা করেছি, সেখানে কোম্পানি কার্য পরিচালনা সংক্রান্ত পরিচালকদের বিষয়ে, যারা এমপ্লয়ি হবে তাদের বিষয়, শেয়ার ও কি শেয়ার মালিকানার বিষয়, মূলধনের বিষয়, লভ্যাংশের বিষয়, কোম্পানির সভা, কোম্পানির হিসাব প্রমাণ পদ্ধতি, ঋণ গ্রহণ করলে সেই ঋণ কীভাবে পরিশোধ হবে বা কী প্রেক্ষাপটে ঋণ গ্রহণ করবে, সেই মোহর কীভাবে সংরক্ষিত হবে, অনেকগুলো বিষয় কিন্তু রীতিমতো এখানে এটার সাথে রীতিমতো সংশ্লিষ্ট। অর্থাৎ এক কথায় কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যত বিধিবিধান আছে সবগুলি কিন্তু তোমার পরিমেয় নিয়মাবলীতে কিন্তু উল্লেখ থাকবে। স্মারকলিপি হচ্ছে একটা সংবিধান কিন্তু একদম সংক্ষিপ্ত একটা বিষয়, কিন্তু পরিমেয় নিয়মাবলীতে সব কিছুর বিস্তারিত বর্ণনা রীতিমতো থাকে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কোম্পানি সংক্রান্ত, এই যে আমরা আরো কিছু এইটুকু আলোচনা দিয়ে আসলে আমরা আজকে শেষ করে দিব। এই কয়েকটা টার্মস রয়ে গেছে, বিবরণপত্রের বিকল্প বিবৃতি, ন্যূনতম মূলধন বা চাঁদা, কোম্পানির নিবন্ধনপত্র, কার্যালয়ের অনুমতিপত্র। আসলে এইটুকু আলোচনা আমি অলরেডি করে ফেলেছি, এই প্রথমে আলোচিত 5টা টার্মস। তারপর আমি এটার রিলেটেড আরও কিছু তথ্য ইনফরমেশন দেখানোর চেষ্টা করবো। অতিরিক্ত রয়ে গেছে পরিচালক ও পরিচালনা পর্ষদ এবং পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার, এগুলো বলেছি। যারা কোম্পানির শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত এবং কোম্পানির পরিচালনার দায়িত্বে বা ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকে, বেসিক্যালি কোম্পানির পরিচালনার দায়িত্বে, তাদেরকে আমরা বলি পরিচালক। আর একটা কোম্পানিতে কিন্তু বেশ কয়েকজন পরিচালক থাকতে পারে, তাদের পরিচালকদের সমষ্টিকে বলা হয় পরিচালনা পর্ষদ বা বোর্ড অফ ডিরেক্টর রীতিমতো বলা হয়। আচ্ছা, যোগ্যতা সুযোগ শেয়ার আমরা একটু আগের আলোচনায় কিন্তু আমরা নিয়ে এসেছিলাম যে তোমার পাবলিক লিমিটেড কোম্পানিকে তাদের কাজ শুরু করতে গেলে তাদের যারা পরিচালক হিসেবে মনোনীত তারা যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করেছে এই মর্মে কিন্তু ঘোষণা কিন্তু দিতে হয়। তো এটাই ওই শেয়ার, যোগ্যতা সূচক শেয়ার বলতে একজন ব্যক্তি পরিচালক হতে গেলে ন্যূনতম যে নির্দিষ্ট পরিমাণ শেয়ার তাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে, বা ওখানে পরিমাণ নিয়মাবলীতে যদি এরকম কোনো বিধান থাকে সেই শেয়ারকে বলা হচ্ছে পরিচালকদের কি যোগ্যতা সূচক শেয়ার। আচ্ছা, আরেকটু গুরুত্বপূর্ণ আমি বলে ফেলেছি, বিবরণপত্র কথা বলেছি, একটু বিস্তারিত রীতিমতো জানি সহজেই। পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের নিমিত্তে জনগণ বরাবর আহ্বান জানিয়ে যে প্রচারপত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করে, আসলে বিবরণপত্র হচ্ছে একটা প্রচারপত্র অথবা কি একটা বিজ্ঞপ্তি রীতিমতো বলা যায়। মূলত
মূলধন সংগ্রহের জন্য বা ঋণ সংগ্রহের জন্য জনগণের নিকট কি তোমার পাবলিক লিমিটেড কোম্পানি যে প্রচারপত্র বা বিজ্ঞপ্তি বিলি করে সেটাকে বলা হয় তোমার বিবরণপত্র। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু কি বিবরণপত্রের সাথে সংশ্লিষ্ট নয়, যেহেতু তারা শেয়ার ইস্যু করতে পারে না, বা সেই কারণে কিন্তু তাদের কিন্তু বিবরণপত্র তৈরি করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু মূলধন সংগ্রহ করতে গেলেই তাদেরকে কিন্তু বিবরণপত্র প্রস্তুত করতে হয়। আর মূলধন সংগ্রহ না করে তারা একটা বিকল্প বিবরণী আছে, যেটি আমরা পরে কথা বলবো। এখানে বিবরণপত্র সংক্রান্ত রিলেটেড কিছু তথ্য যেগুলো আমার কাছে জানা খুব প্রয়োজন বলে মনে হয়েছে, কারণ আমরা ওই বাসা জানলে হবে না, আমাদের কিন্তু ডিপলি জানতে হবে। নবগঠিত ও প্রচলিত কোম্পানির ভবিষ্যৎ সাফল্য সম্বন্ধে জনগণকে উৎসাহিত করা এবং সেই সাথে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে, বুঝে আমরা বললাম কোম্পানিটা ভালো করতেছে, কী করতেছে, তার কী অবস্থা, অতীত কী কার্যক্রম, সবগুলো বিষয় কিন্তু বিবরণপত্রে উল্লেখ করে দেন জনগণের কাছে বিজ্ঞপ্তি বা যেটা আমরা বলবো কি প্রচারপত্র উপস্থাপন করতে হবে। এইটার উপর, এই তথ্যের উপর, এই বিবরণপত্র তথ্যের উপর ভিত্তি করে একজন ব্যক্তি কিন্তু বিনিয়োগ করবে রীতিমতো, বা সে কোম্পানি শেয়ার করে করবে কি করবে না এই সম্বন্ধে সিদ্ধান্ত নেবে। পাবলিক লিমিটেড কোম্পানিকে কার জন্য অনুমোদনপত্র সংগ্রহ করলে এরূপপত্র বা বিকল্প বিবরণপত্র অবশ্যই জমা দিতে হবে, এটা আমরা ইতিমধ্যে জেনেছি। এরূপপত্রে কোম্পানির প্রয়োজনীয় সকল তথ্যের উল্লেখ করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, বিবরণপত্রে কিন্তু সব তথ্য উল্লেখ করে কোম্পানি রিলেটেড জনগণের কাছে সাবমিট করতে হবে, যাতে জনগণ কোম্পানির ওই তথ্যগুলো অ্যানালাইসিস করে তোমার কী করতে হবে সিদ্ধান্ত নিতে পারে সেই কোম্পানি শেয়ারের কিন্তু শেয়ার ক্রয় করবে কি করবে না। এই ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই, এবং সেটা কিন্তু কী করার জন্য, অফ রাখার জন্য বিবরণপত্র কিন্তু জনগণের উদ্দেশ্যে সাবমিট করার বা বিজ্ঞপ্তি প্রচারের আগে তোমার প্রথমত নিবন্ধকে নিয়ে সাবমিট করতে হয়, পাশাপাশি আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটাকে আমরা SEC বলি, তাদের কিন্তু অনুমতি নিতে হবে রীতিমতো। নিজেদের মধ্য থেকে প্রয়োজনীয় মূলধন যদি পরিচালকরা সংগ্রহ করতে পারে বা প্রবর্তকরা সংগ্রহ করতে পারে, তারা তাদের বিবরণপত্র লাগে না, সেই ক্ষেত্রে বিকল্প বিবৃতি তারা ব্যবহার করতে পারে যদি মূলধন সংগ্রহের প্রয়োজন না হয়। আর নিবন্ধকের নিকট দাখিলের পূর্বে এটা জনসমক্ষে প্রচার করা যায় না, আমি আগেই বলেছি, তুমি চাইলেই বিবরণপত্র প্রচার করতে পারবে না। প্রচারের আগে সেই বিবরণপত্র বিষয়বস্তু সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা নিবন্ধককে অবহিত করতে হবে, জানাইতে হবে, এবং পাশাপাশি সেটা কিন্তু আবার SEC সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা, এদের কিন্তু রীতিমতো অনুমোদন লাগে। অনুমোদন প্রাপ্তির পরেই কী করা যাবে, এই বিবরণপত্র ইস্যু করা যাবে। বিবরণপত্রের বিকল্প বিবৃতি আমি খুব বেশি কিছু বলতে চাই না, তোমরা একটু পরে নিতে পারো। খুব সহজে বলা যায়, যখন পাবলিক লিমিটেড কোম্পানি যখন তারা নিজেরা মূলধন সংগ্রহ করতে পারে, যখন তাদের জনগণের কাছ থেকে কী করতে হয়, মূলধন সংগ্রহ করতে হয় না, নিজেরা যদি প্রয়োজনীয় মূলধন জোগাড় দিতে পারে, সেই ক্ষেত্রে তারা কি কার্যালয় অনুমতিপত্র সংগ্রহের ক্ষেত্রে বিবরণপত্রের পরিবর্তে যে এটার অনুরূপ একটা বিবরণী, যেটাকে বলা বিবরণপত্র বিকল্প বিবৃতি, সেটা কিন্তু তারা কিন্তু কী করতে পারে, তোমার নিবন্ধকের নিকট রীতিমতো সাবমিট করতে পারে। পরবর্তীতে কখনো তাদের যদি মূলধন সংগ্রহ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তারা বিবরণপত্র প্রস্তুত করে সেটা কিন্তু নিবন্ধকের অনুমতি নিয়ে এবং পাশাপাশি তোমার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন লাভ করার সাপেক্ষে তারা জনগণের উদ্দেশ্যে কি প্রচার করতে পারে। তাহলে ওই বিবরণপত্র যখন মূলধন সরাসরি জনগণের কাছ থেকে সংগ্রহ করার প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে নিজেরা মূলধন সংগ্রহ করতে পারলে বা প্রয়োজনীয় মূলধন ম্যানেজ করতে পারলে, সেই ক্ষেত্রে বিবরণপত্রের বিকল্প হিসেবে তারা যে বিবরণী বা যে ডকুমেন্ট কিন্তু নিবন্ধকে নিয়ে সাবমিট করে, সেটাকে বলা হয় বিবরণপত্রের বিকল্প বিবৃতি। ন্যূনতম মূলধন বেশি কিছু বলার নেই, আমি যেভাবে আছে তাই বলি, হয়তো আলোচনা করে ফেলেছি। পাবলিক লিমিটেড কোম্পানির পরিমাণ নিয়মাবলী ও বিবরণপত্রে কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, কোম্পানি গঠন করতে গেলে একটা তাদের দৈনন্দিন খরচ থাকে, তাদের উৎপাদন কার্য পরিচালনার বিষয় আছে, তার পাশাপাশি কী করা যায়, তো তোমার শ্রমিক কর্মীদের মজুরি প্রদানের বিষয় আছে, এরকম দৈনন্দিন খরচ, চলতি মূলধন, প্রয়োজনীয় এগুলো পূরণ করার জন্য যে ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ মূলধন সংগ্রহ করতে হয়, সেটাকে বলা হয় কিন্তু ন্যূনতম মূলধন। পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার আগে অবশ্যই এই ন্যূনতম মূলধন সংগ্রহের বিষয়টুকু নিশ্চিত করতে হয়, আর না হলে কিন্তু তারা কাজ শুরু করার অনুমতি পায় না। সাধারণত স্মারকলিপিতে তোমার স্বাক্ষরকারী ব্যক্তিরা এখানে কিন্তু কী করবে, এর উপর তো সরবরাহ করবে, এরকম একটা বিষয় আছে। কোম্পানি গঠন সংক্রান্ত প্রাথমিক ব্যয় নির্বাহ, ক্রয়কৃত সম্পত্তির মূল্য পরিশোধ, প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য ঋণকৃত অর্থ পরিশোধ ও চলতি মূলধনের চাহিদা মেটাতে মধ্যে এই তোমার এই ন্যূনতম চালানো মূলধনটুকু রীতিমতো লাগে। নিবন্ধনপত্র বেশি বলতে চাই না, কৃষিক্ষেত্রে আমরা কোম্পানি গঠনের তৃতীয় ধাপে আমরা বলেছি যে একটা কোম্পানিকে কিন্তু কী করতে হয়, যখন প্রয়োজনীয় তারা উদ্যোগ গ্রহণ করার পর যাচা বাছাই শেষে তারা যেন মনে করে এই প্রতিষ্ঠানটা তার একটা কাজ প্রতিষ্ঠান যাত্রা শুরু করতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র রেডি করার পর তখন কোম্পানির নাম নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট যে বিশেষ আবেদন পেশ করে সেই এবং তাদের সেই আবেদনের ভিত্তিতে কোম্পানি যখন কী করা হয়, তোমার
কোম্পানির নিবন্ধক তাদেরকে যে একটি বিশেষ সার্টিফিকেট দেয় যে তোমাদের কোম্পানির নামটা কি আমাদের খাতা অন্তর্ভুক্ত করলাম, সব কিছু ঠিকঠাক আছে, এই ধরনের বিশেষ সার্টিফিকেটটাকে বলা হয় কোম্পানির জন্ম সনদ বা নিবন্ধনপত্র, যেটাকে বার্থ সার্টিফিকেট রীতিমতো বলা হয়। কেমন? তো এই ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি এরূপ দলিল পাওয়ার পর পরে কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে কিন্তু আমরা তো আগেই শিখেছি বা আমরা আগেই আলোচনা এনেছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু ওই সময় কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কী করতে হয়, তাকে কার্যক্রমণ অনুমতিপত্রের জন্য তোমার অপেক্ষা করতে হয়। কার্যক্রমের অনুমতিপত্র এটা আমি আগে আলোচনা করে ফেলেছি। প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃতীয় স্টেপে কাজ শুরু করতে পারে নিবন্ধনপত্র পাওয়ার পর। পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু শুধুমাত্র নিবন্ধনপত্র পেলে হয় না, তাদেরকে কার্যক্রম অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। অর্থাৎ নিবন্ধনপত্র পাওয়ার পর কাজ শুরু করার জন্য তারা যখন আনুষ্ঠানিকতা মেনটেন করে নিবন্ধনকে আবার আবেদন করে একটা বিশেষ কি অনুমতি নেওয়ার জন্য, সেই আবেদনটাকে মূলত বলা হচ্ছে কার্যক্রম অনুমতিপত্র। যে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের বেলা নিবন্ধন সংগ্রহের পর প্রবর্তকদের কাজ শুরু করার জন্য নিবন্ধকের নিকটে যে গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ করতে হয়, সেখানে কিছু বিষয় আছে। সেখানে কিন্তু তারা যখন আবেদন করবে তখন বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি একটা কপি জমা দিবে। পরিচালকরা যে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করছে নগদ, সেটা কিন্তু তারা নিশ্চিত করবে। পাশাপাশি তারা পরিমাণ নিয়মাবলীতে উল্লিখিত যে চাঁদা সেটা কি ইতিমধ্যে সংগৃহীত হয়েছে সে মর্মে একটা ঘোষণা তাদেরকে দিতে হবে, এবং পাশাপাশি সব কিছু যথাযথভাবে সম্পাদিত হয়েছে বা সব কিছু ঠিকঠাক আছে এই মর্মে কোম্পানি সচিব অথবা কোম্পানির একজন পরিচালককে কিন্তু কি ঘোষণাপত্র দিতে হবে। এই বিষয়ের সাথে কার্যক্রম অনুমতিপত্রের সাথে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কিন্তু আমি এগুলোকে অন্তর্ভুক্ত করেছি, যেগুলো মনে রাখতেই হবে। পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার আমি আগেই বলেছি, একজন সে কিন্তু কোম্পানির পরিচালক হতে পারে না। পরিচালক হতে গেলে কিন্তু একজন ব্যক্তিকে বা একজন শেয়ার হোল্ডারকে একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার হল্ড করতে হয় বা তাদের কাছে শেয়ার থাকতে হয়। তাহলে ন্যূনতম যে নির্দিষ্ট পরিমাণ শেয়ার একজন ব্যক্তির কাছে থাকলে সে পরিচালক মনোনীত হয়, সেই পরিমাণ শেয়ারকে বলা হয় যোগ্যতা সূচক শেয়ার। সেখানে বিধান আছে, কোনো ব্যক্তি তাহলে শেয়ার না থাকলে সে পরিচালক হতে পারবে না, আর কোনো কারণে কেউ তাকে পরিচালক মনোনীতও করে সেক্ষেত্রে বিধান আছে, সে নিযুক্তির তারিখ থেকে 60 দিনের মধ্যে অথবা সংবিধি দ্বারা নির্দিষ্ট কম সময়ের মধ্যে তাকে কিন্তু সেই শেয়ার ক্রয়ের বিষয়টুকু নিশ্চিত করতে হবে, অন্যথায় কিন্তু আপনি কিন্তু তার সেই পরিচালকের পদটা শূন্য হয়ে যাবে। আর সেই পরিচালকের ন্যূনতম পরিমাণ কিন্তু সেটা কিন্তু পরিমাণ নিয়মাবলীতে থাকবে। ন্যূনতম বলতে কী বোঝাচ্ছে বা কী পরিমাণ যোগ্যতা সূচক শেয়ার বলতে কতটা শেয়ারকে বোঝাচ্ছে সেটার পরিমাণ বলা থাকবে, কিন্তু কোম্পানি এনে সরাসরি কিছু বলা নয়, তবে ন্যূনতম সর্বনিম্ন একটার কম কিন্তু শেয়ার হওয়ার কোনো সুযোগ নেই, এটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন লাইভ ক্লাসে থাকি বা সরাসরি যখন আমরা কলেজের ক্লাসে থাকি তখন কিন্তু প্রশ্ন করার সুযোগ পাই। তোমাদের মনে নিঃসন্দেহে অনেক প্রশ্ন জাগছে, তো আমি একটা দীর্ঘ সময় ধরে কিন্তু বা একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু আমার মূল বিষয়গুলো উপস্থাপনার খুব চেষ্টা করেছি। এই অধ্যায়টুকু কিন্তু আমাদের মূল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা খুব যত্ন সহকারে কিন্তু এই অধ্যায়টুকু ভালো করে পড়তে হবে। এখানে যে বিষয়গুলো খুব প্রাসঙ্গিক মনে হয়েছে, অনেক বিষয় আরও অনেক বিষয় রীতিমতো রয়ে গেছে, আমি চেষ্টা করেছি যে বিষয়টুকু একজন স্টুডেন্টের না জানে নয় বা যে বিষয়গুলো কিন্তু পরীক্ষা বারবার আসে, আমি একই সাথে কিন্তু সৃজনশীল প্রশ্ন কথা চিন্তা করেছি, আমি একই সাথে কিন্তু এমসিকিউতে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো সবগুলো কথা আমি রীতিমতো চিন্তা করে কিন্তু আমার আজকের এই প্রেজেন্টেশন ছিল। আশা করি এই ক্লাস তোমাদের উপকারে আসবে, তোমরা ভালো করে আজকের ক্লাসটা ভালোভাবে ফলো করার পর তুমি চাইলে বারবার এটাকে ফলো করতে পারো, এবং পাশাপাশি তোমাদেরকে অবশ্যই বাসায় বসে কিন্তু পাঠ্য বইটা বা এই অধ্যায় ভালো করে পড়তে হবে। ভালোভাবে যখন তুমি ব্যবহার করবা এবং আমার কথাগুলো তুমি যখন শ্রবণ করবা তখন নিঃসন্দেহে কিন্তু তুমি কি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা, এইটুকু বিশ্বাস আমার রীতিমতো আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে একটা দুর্যোগকালীন সময়ের মধ্যেই আছি। আমি যেটুকু বলবো, আমরা সবাই ঘরে থাকবো, নিরাপদে থাকবো, সুস্থ থাকবো, সামাজিক যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেটা আমরা অবশ্যই মেনে চলবো। আমরা সবার জন্য দোয়া করবো, স্রষ্টা যাতে খুব শীঘ্রই আমাদের এই যে বৈশ্বিক মহামারী, এই যে করোনার ভয়াবহতা থেকে আমাদের সবাইকে সুস্থ রাখে, নিরাপদে রাখে। আগামীতে তোমাদের সাথে ক্লাসে আবারও দেখা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে এতক্ষণ আমার ক্লাসটা করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের মাঝ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।